ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে জঙ্গলের ভেতর আহত অবস্থায় দৌড়াতে দেখি। ওর অবস্থা অনেক খারাপ ছিল। তখনই ও হোঁচট খেয়ে একটি পাথরের ওপর পড়ে যায় আর ওখানে শুয়ে কান্না করতে থাকে। তখনই কেউ এসে মেয়েটির মুখ চেপে ধরে ওকে ওখান থেকে নিয়ে যায়। অন্যদিকে আমরা 6 জন ছেলে মেয়ের একটি গ্রুপ দেখতে পাই আর ওদের নাম হচ্ছে জেন, ম্যাট, মিয়া, দেব, ভ্যানেসা আর জিরম। ওরা জঙ্গলের কোনো একটি জায়গা খুঁজছিল। মিয়ার হাতে পুরনো একটি ম্যাপ ছিল। আসলে ওরা গুজবে শুনেছিল যে এই জায়গায় নাকি একটি ভার্সিটি ছিল আর এই ভার্সিটিটা হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। তাই ওরা কৌতূহলবশত এই ভার্সিটিটা খুঁজতে এসেছে। ওরা ভার্সিটিটা খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছিল। তখন জেন ওদেরকে বলে, আমি যখন প্ল্যানটা বানিয়েছিলাম তখন আমি জিপিএস ইউজ করেছিলাম, কোনো পুরনো ম্যাপ নয়। তখন মিয়া ওকে বলে, এই ম্যাপটা অরিজিনাল আর আমরা প্রায় পৌঁছে গেছি। এরপর ওরা সামনে যেতে থাকে। তখন জেন ম্যাটকে জিজ্ঞেস করে, আমরা আসলে কোথায় যাচ্ছি? এ কথা শুনে ম্যাট ওকে বলে, আমাদের গ্রেট জেন ম্যাডাম কি ভয় পাচ্ছে যে কিনা একটা ছেলেকে লাথি মেরেছিল, শুধু ছেলেটা আমাকে নিয়ে মজা করেছিল বলে। এ কথা শুনে জেন ম্যাটকে বলে, এ কথা তোমার এখনো মনে আছে? এর উত্তরে ম্যাট ওকে বলে, তোমার সমস্ত কথা আমার মনে থাকে। আর ম্যাটকে দেখে মনে হচ্ছিল ও মনে হয় জেনকে পছন্দ করে। আরো কিছুক্ষণ হাঁটার পর মিয়া ওদেরকে বলে, ম্যাপ অনুযায়ী তো এখানেই হেল ইউনিভার্সিটির গেট পেয়ে যাওয়ার কথা। তখনই ওরা সামনে হেল ইউনিভার্সিটির গেট দেখতে পায়। তখন জেন ওদেরকে বলে, আমার কেমন অদ্ভুত লাগছে আর এখানে কিছুই আমার ঠিক লাগছে না, তাই আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তখন মিয়া ওকে বলে, আমরা এত কষ্ট করে এখানে আসলাম, এভাবে চলে যাব? দেব তখন বলে, মিয়া ঠিক বলেছে, অ্যাটলিস্ট আমাদের ভেতরে যেয়ে দেখা উচিত। তখন জিরম জোরে জোরে চিৎকার করতে থাকে যে এখানে কেউ আছে কিনা। কারো সাড়া না পেয়ে ওরা এখান থেকে চলে যাচ্ছিল। তখনই ওরা হঠাৎ গেট খোলার আওয়াজ পেয়ে ওরা ভয় পেয়ে যায় আর ওরা পেছনে ঘুরলে একজন বয়স্ক লোককে দেখতে পায়। তখন এই লোকটা ওদেরকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো আর তোমরা এই জায়গাটা কিভাবে খুঁজে পেলে? তখন ম্যাট ওনাকে মিথ্যে কথা বলে যে আমরা আসলে পাহাড়ে হাইকিং করতে করতে হারিয়ে গিয়েছি আর জঙ্গলের মাঝে এই পরিত্যক্ত ভার্সিটিটা খুঁজে পেয়েছি। তখন জিরোম ওনাকে জিজ্ঞেস করে, আপনাদের কাছে কি পানি হবে? আমাদের পানি শেষ হয়ে গেছে। লোকটি তখন ওদের জন্য গেট খুলে দেয় আর ওদেরকে ভেতরে আসতে বলে। আর ওনার নাম হচ্ছে ফ্রান্সিসকো। ফ্রান্সিসকো ওদেরকে বলে, এটা কোনো পরিত্যক্ত ভার্সিটি নয়, কিন্তু জেন অনেক ভয় পাচ্ছিল ভেতরে যেতে। ম্যাট বলে, তাড়াতাড়ি ভেতরে যাওয়া যাক, কারণ সূর্য ডোবার আগেই আবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। তাই ওরা ভেতরে ঢুকে যায়। ওরা যখন ভেতরে ঢুকছিল তখন ফ্রান্সিসকো ওদেরকে বলে, মনে রেখো 7টার পর এই ভার্সিটিটা পুরো চেঞ্জ হয়ে যায় আর তোমাদের আগে রেজিস্টার করতে হবে। একথা শুনে ম্যাট ওনাকে বলে, আমরা এখানে ভর্তি হতে আসিনি, আমরা হারিয়ে গিয়েছি। তখন জিরম মজা করে বলে, চলো রেজিস্টার করা যাক। এমন তো না যে এখানে ক্লাস মিস করলে আমাদের বাবা মাকে জানানো হবে। এখানে আমরা অনেক মজা করতে পারবো। এরই মধ্যে ওরা খেয়াল করে আশেপাশের সব স্টুডেন্টরা ওদের দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে আর আস্তে আস্তে ওদেরকে ঘিরে ধরছিল। এসব দেখে ওরা ভয় পেয়ে বলে, চলো বাড়ি ফিরে যাওয়া যাক। তখন ওরা দেখে স্টুডেন্ট গুলো একে অপরের সাথে ঝগড়া করছে আর এসব দেখে ওরা ফ্রান্সিসকোকে জিজ্ঞেস করে, ওদেরকে কেউ থামাচ্ছে না কেন? তখন উনি ওদেরকে বলে, তোমাদের সব প্রশ্নের উত্তর ভেতরে দেওয়া হবে। এরপর ওরা সবাই প্রিন্সিপালের রুমে আসে। প্রিন্সিপাল তখন ওদেরকে নিজের পরিচয় দেয় আর বলে, আমি ম্যাডাম ভায়োলেট, প্রিন্সিপাল অফ হেল ইউনিভার্সিটি। তখন জেন ওনাকে জিজ্ঞেস করে, বাইরে যে হাঙ্গামা হচ্ছে সেটা সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? এর উত্তরে উনি ওকে বলে, এটা নিয়ে তুমি ভেবো না, এই ভার্সিটিতে এটা সব সময় হয়ে থাকে। তখন ম্যাডাম ভায়োলেট ওদেরকে কিছু ফর্ম দেয় পূরণ করার জন্য। তখন মিয়া ওনাদেরকে জিজ্ঞেস করে, এখানে ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে? আর যা শুনে ওনারা দুজন হাসে। তখন ম্যাডাম ভায়োলেট বলে, ভর্তি হতে কোনো টাকা লাগবে না, এখানে সবকিছুই ফ্রি। একথা শুনে ম্যাট ওনাকে জিজ্ঞেস করে, এটা কি পাবলিক ইউনিভার্সিটি? এর উত্তরে ম্যাডাম ভায়োলেট বলে, না, এটা প্রাইভেট ইউনিভার্সিটি। আর উনি ওদেরকে আরো বলে যে এই ভার্সিটি অন্যান্য সাধারণ ভার্সিটির মতো না। জেন বলে, এর মানে কি? তখন ম্যাডাম ভায়োলেট বলে, সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত সময়কে আমরা ব্লাডি নাইট বলি আর এই সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা যা খুশি তাই করতে পারে, সবকিছু ফ্রি, এমনকি এখানে কাউকে মেরে ফেলাও এলাও আছে। যা শুনে ওরা অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন ম্যাডাম ভায়োলেট বলে, আমি তোমাদেরকে রুমের মধ্যে থাকার সাজেস্ট করব, যদি তোমরা বাইরে যাও তাহলে
তাহলে হতে পারে তোমরা আর জীবিত ফিরবে না। একথা শুনে ম্যাট বলে, মজা করছেন? আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? তখনই ওরা ফ্রান্সিসকোকে তলোয়ার বের করতে দেখে ভয় পেয়ে যায়। আর ম্যাট বলে, আমি তো মজা করছিলাম, এটা তো অনেক কুল। একথা শুনে জেন রেগে বলে, কুল মাই ফুট, ওরা সবাই পাগল, চলো আমরা এখনই এখান থেকে চলে যাই। তখন ভ্যানিসা ফ্রান্সিসকোর হাতে তলোয়ার দেখে জেনকে আটকায় আর ওকে বলে, এটাই তো সেই অ্যাডভেঞ্চার যেটা আমরা খুঁজছিলাম, তাই না? আর তাছাড়া আজকের রাতটা কাটানোর মতো আমাদের কাছে কোনো জায়গা নেই, তাই ওনাদের কথা মেনে নাও, কারণ বাইরে থাকা আরো বিপজ্জনক। তখন ম্যাডাম ভায়োলেট ফ্রান্সিসকোকে ওদের সবাইকে নিজেদের রুমে নিয়ে যেতে বলে। আর ম্যাডাম ভায়োলেট জেনকে বলে, ভয় থাকাটা ভালো, কারণ একমাত্র ভয়ই তোমাদেরকে এখানে বাঁচতে সাহায্য করবে। আর আরেকটা কথা, আর এখানে কাউকে বিশ্বাস করাটা বোকামি। একটা সময় তোমার বন্ধুরাও তোমার বিশ্বাসের যোগ্য থাকবে না। এরপর ওদের সবাইকে হোস্টেলে নিয়ে আসা হয়। এখানে সবাই রুম খুঁজতে থাকে আর এখানে জেন ভাবতে থাকে জায়গাটা কি অদ্ভুত। তখন ম্যাট ওর কাছে এসে ওকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? এর উত্তরে জেন ওকে বলে, আমি আমার বোন অ্যালিসনকে অনেক মিস করছি। তখন ম্যাট ওকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি চিলে থাকো, কারণ এখানে সবকিছুই ফ্রি। তখন জেন ওকে জিজ্ঞেস করে, তুমি তো অলরেডি স্কলারশিপ নিয়ে ভার্সিটিতে পড়ছো, তাহলে এমন কথা কেন বলছো? এর উত্তরে ম্যাট তখন ওকে বলে, আসলে ভার্সিটি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, আর এই কথাটা আমি আমার মা বাবাকেও বলিনি। ম্যাট ওকে এই কথাটা কাউকে বলতে মানা করে। তখন জেন ম্যাটকে বলে, এই জায়গাটায় কোনো সমস্যা আছে, আমি সেটা ফিল করতে পারছি। তখন ম্যাট জেনকে বলে, তুমি এত বেশি চিন্তা করো না, তুমি তো স্কুলের সব থেকে সাহসী মেয়ে, আর আমি তোমার কোনো ক্ষতি হতে দিব না। আমরা ছেলেরা তো আছি তোমাদের রক্ষা করার জন্য। একথা বলে ম্যাট ওখান থেকে চলে যায়, কিন্তু জেন তখন বাইরে চলে আসে আর ও ভার্সিটির ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছিল। তখন ও ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে, আমার পুরনো ভার্সিটিটা অলরেডি একটা নরকের গর্ত ছিল, কিন্তু এখানে সবকিছু এত শান্ত কেন? তখন ও এখানে থাকা একটি দোলনায় এসে বসে, আর তখনই ওপর থেকে মাস্ক পরা কেউ লাফিয়ে নিচে নামে। এতে জেন অনেকটা ভয় পেয়ে যায়। জেন তখন খেয়াল করে ছেলেটার হাত কেটে গেছে, তাই জেন তখন ছেলেটাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তোমার হাত দিয়ে তো অনেক রক্ত পড়ছে। তখন ছেলেটা ওকে বলে, এটা আমার রক্ত নয়। তখন ছেলেটা জিজ্ঞেস করে, তোমার নাম কি? জেন নিজের নাম বলে। ছেলেটা তখন ওকে বলে, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি অনেক ভালো মেয়ে, আর তুমি খুব শীঘ্রই এখানে সার্ভাইভ করার জন্য ছুরি ব্যবহার করবে। তখনই ছেলেটি একটি ছুরি বের করে নিচে ফেলে দেয়। তখন জেন ওকে জিজ্ঞেস করে, তুমি কে? এর উত্তরে ছেলেটি ওকে বলে, আমি তোমার বন্ধু নই, আর এখানে কেউই তোমার মতো নয়, আর সবাই তোমার বন্ধুদের ওপর নজর রাখছে। আমি তোমাকে এখন এমনিতেই যেতে দিব, কারণ এখন 6:30 বাজে। একথা বলে ছেলেটি ওখান থেকে চলে গেলে জেন ভয় পেয়ে দৌড়ে ওখান থেকে চলে আসে। ওরা তিনজন কথা বলছিল, তখনই হঠাৎ করে ওরা ভ্যানিসার শব্দ শুনতে পায়, তাই ওরা দৌড়ে ওর কাছে আসে। কিন্তু ওরা দেখে আসলে ওয়াইফাই নেই দেখে ভ্যানিসা চিৎকার চেঁচামেচি করছে আর বলছে, এখানে ওয়াইফাই, ফোনের নেটওয়ার্ক কিছুই নেই, আর আমার বাবা মাকে কল করতে হবে, তারা হয়তো আমাকে নিয়ে অনেক চিন্তা করছে। মিয়া তখন ভ্যানিসাকে শান্ত করে বলে, আমরা আগামীকাল স্টুডেন্টদের সাথে কথা বলবো, নিশ্চয়ই ওদের কাছে কোনো উপায় আছে। একথা শুনে ভ্যানিসা ওকে বলে, কাল আমার ইনস্টাগ্রামের ফলোয়াররা আমার জন্য অপেক্ষা করছে। একথা বলে ও মেকআপ বের করতে থাকে। মিয়া তখন ভ্যানিসাকে বলে, তুমি কি করছো? ভ্যানিসা তখন ওকে বলে, সুন্দর দেখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর মরে গেলেও আমি সুন্দরী হয়ে মরতে চাই। আর তখনই এখানে জেন চলে আসে, আর ওই ছেলেটা ওকে যা যা বলেছে ও সবকিছু ওদেরকে বলতে থাকে। তখন জেন সবাইকে বলে, আমরা এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। আর তখনই 7টা বাজে, আর সাথে সাথে অ্যালার্ম বাজতে শুরু করে দেয়, মানে ব্লাডি নাইট শুরু হয়ে গেছে। তখন হঠাৎ করে অনেক ছাত্রছাত্রীরা ওদের ওপর হামলা করার জন্য ওদের দিকে আসতে থাকে। ওরা ভয়ে দরজাটা আটকে দেয়, কিন্তু বাইরে থেকে ওরা সবাই ধাক্কা দিয়ে যাচ্ছিল, আর ওরা দেখে বাইরে একজন আরেকজনকে অনেক নৃশংসভাবে মারছিল। এটা দেখে ওরা বুঝতে পারে এখানে এসে ওরা অনেক বড় ভুল করে ফেলেছে। ওরা টেবিল, চেয়ার আর যা যা পাচ্ছিল তা দিয়ে দরজাটা আটকাচ্ছিল, যেন কেউ ভেতরে ঢুকতে না পারে। ওরা তো ভয়ে কান্না করতে শুরু করে দেয়। এদিকে বাইরের ছাত্রছাত্রীরা ভেতরে ঢুকতে না পেরে বাইরে চলে যায়, আর দেখা যায় বাইরে একজন ছাত্রী মরে পড়ে আছে। পরের দিন সকালে ওরা ম্যাডাম ভায়োলেটের অফিসে এসে ওনাকে বলে, আমরা এখান থেকে চলে যেতে চাই, এই ভার্সিটি ইললিগাল, এখানে হচ্ছেটা কি? গভর্নমেন্ট এ ব্যাপারে কিছু করছে না কেন? তখন ম্যাডাম ভায়োলেট বলে, গভর্নমেন্ট আমাদের
আমাদের পথে আসবে না, কারণ তারা আমাদের সংস্পর্শে কখনোই আসতে পারবে না। আমাদের এখানে নিয়ম আছে, আর যে এই ইউনিভার্সিটিতে একবার ঢুকবে সে আর কখনোই এখান থেকে বের হতে পারবে না। আর তোমরা নিজেদের ইচ্ছেই এই ইউনিভার্সিটিতে ঢুকেছো, তাই এর ফলাফল তোমাদেরই ভোগ করতে হবে। তখন জিরো মোনাকে বলে, আমরা এখান থেকে বের হয়ে আপনার নামে পুলিশের কাছে কমপ্লেন করব। কথা শুনে ম্যাডাম ভায়োলেট ওদেরকে বলে, হ্যাঁ, বের হওয়ার রাস্তাটা তো আগে খুঁজে বের করো, আর তুমি যদি বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে পারো তাহলে তোমাদেরকে কেউ আটকাবে না। তো ভালো হয় ইউনিফর্ম পরে এখনই ক্লাসে যাও। তখন ভ্যানিসা বলে, এই নরকে মারামারি ছাড়া আর কিছু শেখা যায়? তখন ম্যাডাম ভায়োলেট বলে, তবুও হেল ইউনিভার্সিটি একটি ভার্সিটি, আর এখানে টিচার হলো সব থেকে বেস্ট টিচার, আর তোমরা অন্যান্য ভার্সিটির তুলনায় এই ভার্সিটিতে অনেক কিছু শিখতে পারবে। আর অনেক হয়েছে, এখনই ক্লাসে যাও। যদি স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট তোমাদের দেখে ফেলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই ওরা এই ইউনিফর্ম পরে নেয়। এরপর ওরা ওয়াশরুমে এসে বলতে থাকে যে আমরা এখান থেকে কিভাবে বের হব, আর আমরা কি আদৌ এখান থেকে বের হতে পারবো। ঠিক তখনই নিকি নামের একটি মেয়ে এখানে আসে আর ওদেরকে বলে, ও তোমরাই সেই নতুন ইঁদুর, আর তোমাদেরকে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, যদি কেউ তোমাদেরকে ধরার চেষ্টা করে তাহলে তোমরা তাদের হাত কেটে দিও, কারণ এখানে দয়া দেখানোটা বিলাসিতা, আর বেঁচে থাকাটাই আসল শক্তি। আর মাঝে মাঝে এখানে বেঁচে থাকার জন্য একজন আরেকজনকে মেরে ফেলে, আর আমি তোমাদের জায়গায় থাকলে একা চলতাম, কারণ এখানে কেউই বিশ্বাসের যোগ্য নয়। আর এসব কথা শুনে ওরা আরো ভয় পেয়ে যায়। এরপর জেন আর জিরোম ক্লাসে যায়। ভেতরে অনেকে আহত ছিল। তখন জেন নিকির পাশে গিয়ে বসে, আর এর মাঝেই দুটো মেয়ে মারামারি শুরু করলে এটা দেখে সবাই হাসতে থাকে। তখন টিচার এসে সবাইকে শান্ত করে, আর ওনার নাম হচ্ছে স্যার অ্যালভারেজ। উনি তখন নতুন ছাত্রছাত্রীদের পরিচয় দিতে বলে। ওরা নিজেদের নাম বলে। তখন স্টুডেন্টগুলো স্যারের সামনেই জিরোমকে বুলি করতে শুরু করে। স্যার তখন ওদেরকে শান্ত করে ক্লাসটা শুরু করে। উনি তখন এখানের একটা ওষুধের ব্যাপারে বলে, যেটার মাধ্যমে মানুষ অমর হতে পারে, মানে মৃত্যুকে আটকাতে পারে। অনেকেই এটা খুঁজতে গিয়ে মারা গিয়েছে, আর ধীরে ধীরে মানুষ এই ব্যাপারে ভুলেও যাচ্ছে। তখনই হঠাৎ একটা মেয়ের চিৎকার করার শব্দ শোনা যায়, যা শুনে সবাই ক্লাস থেকে উঠে ওখানে যেতে থাকে। জেন তখন জিরোমকে বলে, এটা তো মিয়ার শব্দ, আর ওরাও জলদি সেখানে যেতে থাকে। এদিকে আমরা দেখি মিয়া একটি লাশ দেখে চিৎকার করছিল। তখন জেন একটি মেয়ের কাছ থেকে জানতে পারে আসলে এই স্কুলে দুটো পাওয়ারফুল গ্যাং আছে, একটার নাম হলো ব্ল্যাক ব্লাড গ্যাং, আরেকটার নাম হলো ডেভিল ওয়ারিয়ার গ্যাং। মেয়েটি তখন ওদেরকে বলে, এই কাজটা হচ্ছে ব্ল্যাক গ্যাং এর, কারণ ছেলেটার গলার মধ্যে প্যারাক ঢোকানো রয়েছে, যেটা ওদের চিহ্ন। এর মানে খুব দ্রুত দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে, কারণ ছেলেটা হচ্ছে রেস সিলভানিয়ার একমাত্র ভাই। তখন জেন জিজ্ঞেস করে, রেস সিলভানিয়াটাকে? এর উত্তরে মেয়েটি ওকে বলে, ও হচ্ছে ডেভিল গড গ্রুপের লিডার, আর ভালো হয় যদি তোমরা ওই গ্যাং এর কাছ থেকে দূরে থাকো। তখনই একটা ছেলে এসে সবাইকে ক্লাসে যেতে বলে, আর ওকে দেখে সবাই ভয়ে ক্লাসে চলে যায়। তখন ছেলেটি অদ্ভুতভাবে জেনের দিকে তাকায়। এরপর ক্লাসে টিচার একটু লেট করে আসে। তখন নিকি টিচারকে বলে, আপনি কি ভুলে গেছেন যারা দেরি করে আসে সুপ্রিমো তাদেরকে ঘৃণা করে? তখন জেন ভাবতে থাকে, এই মেয়েটা আসলে কে, ওর এত অ্যাটিটিউড কেন, আর সুপ্রিমো এটা আবার কে? নিকি তখন ওকে অদ্ভুতভাবে দেখতে থাকে, আর ওকে বলে, তুমি কি সবকিছু জানো? এতে জেন বিরক্ত হয়ে ওকে বলে, না, আমি কিছুই জানি না, কিন্তু আমি বের করে নিব। নিকি বলে, তোমার এই কৌতূহলই তোমাকে মেরে ফেলবে, আর সত্যটা জানতে হলে তোমাকে রুলস ভাঙতে হবে, আর মরতে না চাইলে চুপচাপ স্কুলের রুলস গুলো মেনে যাও। তখন জেন ওকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? এর উত্তরে নিকি ওকে বলে, আমি আসলে এখানের বড় কুকুরদের মধ্যে একটা, কেউ আমার মুখের ওপর কথা বলার সাহস পায় না, কিন্তু তুমি সেটা করে যাচ্ছ। নিকি এখানে জেনকে পেন্সিল দিয়ে আঘাত করার চেষ্টা করলে জেন নিজের হাতটা সরিয়ে ফেলে, আর ওকে জিজ্ঞেস করে এই ভার্সিটিটা আসলে কে চালাচ্ছে। তবে নিকি ওকে কিছুই বলে না। এদিকে ক্লাস শেষ হওয়ার পর জেন নিকিকে ফলো করতে থাকে, কিন্তু নিকি এটা বুঝতে পেরে একটা জায়গায় লুকিয়ে যায়, আর পেছন থেকে ও জেনের ওপর হামলা করে, আর বলে, এখন মরার জন্য প্রস্তুত হয়ে যাও। তুমি হয়তো জানো না আমি অনেক মানুষকে মেরে ফেলেছি, তুমি কি সেই লিস্টে যেতে চাও? যদি
যদি মরতে না চাও নেক্সট টাইম আমাকে বিরক্ত করবে না, আর না হয় আমি তোমাকে ছাড়বো না। একথা বলে ও জেনকে ধাক্কা দিয়ে চলে যায়। এদিকে জেনের বন্ধুরা ওর জন্য অপেক্ষা করছিল। আসলে ওদের এখানে দেখা করার কথা ছিল, কিন্তু জেন এখনো আসেনি। ম্যাট ওকে নিয়ে অনেক চিন্তা করতে থাকে, আর ও তো জেনকে খুঁজতেও যাচ্ছিল। ভ্যানিসা বলে, তুমি আগে শান্ত হও, এত উতলা হইও না। ম্যাট বলে, আমার শুধু ওকে নিয়ে চিন্তা হচ্ছে। এই বলে ও জেনকে খুঁজতে চলে যায়, আর বাকিরা বলতে থাকে, তুমি ক্লাস মিস করতে পারবে না, কারণ এটা করলে রুলস ব্রেক করা হবে। তাই মিয়া ওকে আবারও নিয়ে আসে। আর দেব তখন বলে, আজ রাতে আমরা হোস্টেলে যাব না, এখান থেকেই সব সামনাসামনি দেখব। মিয়া বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মরার ইচ্ছে হয়েছে? ও বলে, অবশ্যই না। জিরম বলে, দেব ঠিক বলেছে, আমরা আর কতদিন এভাবে হোস্টেলে লুকিয়ে থাকবো। কিন্তু ভ্যানিসা বলে, সেফটি ফার্স্ট, আমাদের সবাইকে সেখানে লুকিয়ে থাকতে হবে, তাই হোস্টেলে চলো। ম্যাট বলে, কিন্তু জেনকে বাইরে রেখে আমরা এভাবে যেতে পারি না। কিন্তু ওদের কাছে আর কোনো উপায় ছিল না। এদিকে জেন ভয়ে ওই জায়গাতেই বসেছিল, আর তখনই সেখানে একটি ছেলে এসে বলে, তোমার কি ক্লাস নেই? ছেলেটি ওকে ওর নাম জিজ্ঞেস করে, আর ছেলেটি জেনকে ধমক দিলে জেন ভয় পেয়ে যায়। তাই জেন বলে, তোমার সমস্যাটা কি? ও বলে, তুমি এখানে কেন? তোমার কি কোনো ক্লাস নেই? জেন বলে, তাতে তোমার কি? এই বলে ও চলে যাচ্ছিল, আর তখনই ছেলেটি জেনের হাত টেনে ধরে আর বলে, এটা তোমার প্রথম ওয়ার্নিং। জেন প্রচুর চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। ও বলে, ক্লাস টাইমে যদি আমি আবারও তোমাকে এখানে দেখি তাহলে আমি তোমার হাত ভেঙে দিব। এই বলে ও হাত ছেড়ে দিলে জেন বসে পড়ে আর জিজ্ঞেস করে, তুমি কে? তখন ছেলেটি ওকে বলে, আমার নাম হলো এস, আর আমি হলাম এই স্কুলের সুপ্রিম স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট। জেন ভাবে, এটাই কি সেই সুপ্রিমো যার কথা তখন নিকি বলছিল, যাকে সবাই ভয় পায়? আর জেন দেখে এস ওর হাত যেখানে ধরেছিল সেখানে অনেক লাল হয়ে গেছে। এরপর ও ক্লাসে চলে আসে, আর ম্যাট ওর হাত দেখে বলে, এটা কিভাবে হলো আর কে করেছে? তখনই সেখানে একজন টিচার আসে, ওনার নাম হলো কাত। উনি ওদেরকে ফার্স্ট এইড বক্স দিয়ে বলে, এটা তোমার প্রথম ওয়ার্নিং ছিল, এরপর আর সেম ভুল করো না, পরের বার এর থেকেও কঠিন সাজা হবে। দেব বলে, কিন্তু এটা কে করেছে? মিস কাত বলে, সুপ্রিমো করেছে, তাই ভালো হয় নিয়ম মেনে চলো, দ্বিতীয়বার তুমি এত লাকি হবে না। জেন ম্যাটকে বলে, সে একদম ঠিক বলেছে। ম্যাট বলে, আমি তোমার জন্য অনেক চিন্তায় ছিলাম, নেক্সট টাইম তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না। এরপর জেন ভাবে, এই স্কুলে অনেক সিক্রেট আছে, একটা ভুল পদক্ষেপের জন্য আমাদের বিপদ হতে পারে, তাই সাবধানে থাকতে হবে। কিন্তু যদি আমরা কিছু না করি তাহলে আমরা কিভাবে এখান থেকে বের হব? তখনই ও ম্যাটকে কিছু ছেলেদের সাথে কথা বলতে দেখে, আর ওকে জিজ্ঞেস করে ও কাদের সাথে কথা বলছিল। ম্যাট বলে, তেমন কিছু না। আর এরপর আমরা এসকে দেখি, তখন একটি মেয়ে ওকে গত রাতের হত্যাকাণ্ডের ব্যাপারে রিপোর্ট করছিল, যে গত রাতে 10 জন মারা গিয়েছে। মেয়েটির নাম ছিল ফ্রিজি, যে হলো এস এর সেক্রেটারি। তখন ছেলেটি বলে, 10 জন নয়, আসলে 15 জন মারা গেছে, তাছাড়াও রেস সিলভানিয়ার ভাইও মারা গেছে। আর এই ছেলেটার নাম হলো অনিল, সে হলো স্টুডেন্ট গভর্নমেন্টের ভাইস প্রেসিডেন্ট। ফ্রিজি বলে, 15 জন, কিন্তু এটা তো আমার রিপোর্টে ছিল না। অনিল বলে, তোমার ডাবল চেক করা উচিত ছিল। অনিল তখন বলে, ও নতুন স্টুডেন্টদের সম্পর্কেও সব খবর নিয়েছে, যে ওরা সবাই এখানেই মিশে গেছে আর স্বাভাবিকভাবেই আছে, তবে ওদের মধ্যে একটি মেয়ে আছে যে অনেক বেশি সাহসী, এমনকি প্রথম ব্লাডি নাইটেও ওকে বাইরে দেখা গেছে আর ক্লাসও মিস করেছে। মেয়েটির নাম হলো জেন। ফ্রিজি বলে, কিন্তু আমার রিপোর্টে তো এসব কিছুই নেই। এস তখন ওকে বলে, তোমার রিপোর্টে এত ভুল কেন? তুমি কি চাচ্ছ আমি তোমাকে সেক্রেটারি থেকে বাদ দিয়ে দিই? এরপর এস ওদেরকে বলে, জেনের ব্যাপারে তোমরা খোঁজ নাও, আমি ওর ব্যাপারে সবকিছু জানতে চাই। এদিকে জেন দেখে 6:20 বাজে। তখন জেন ওয়াশরুমে যেতে চাইছিল, যা শুনে ওর বন্ধুরা বলে, তুমি এটা কি করছো? এখন কেন বাইরে যাবে? তোমার কি মরার ইচ্ছে হয়েছে? কয়েক মিনিটের মধ্যেই তো ব্লাডি নাইট শুরু হয়ে যাবে। জেন ওদের ওপর কিছুটা বিরক্ত হয়েই বলে, আরে এত চিন্তা করো না, আমি তো ওয়াশরুমেই যাচ্ছি, আর আমি একদমই লেট করব না। ম্যাট বলে, আমিও তোমার সাথে যাব। এরপর ওরা বাথরুমে চলে আসে, আর জেন ম্যাটকে বলে, আমি একাই আসতে পারতাম, তুমি কেন আমার সাথে আসতে গেলে? তখন ম্যাট ওকে বলে, আমি তোমাকে একা ছাড়তে চাই না, আমি সবসময়
সবসময় তোমাকে প্রোটেক্ট করতে চাই। যা শুনে জেন অবাক হয়। জেন ওয়াশরুমে এসে ভাবতে থাকে এই স্কুলে এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে, আর এস কেনই বা সবাইকে ভয় দেখিয়ে রেখেছে। এইসব ভাবতে ভাবতে ওর মাথা ঘুরাতে থাকে আর ওর নিকির কথাগুলো মনে পড়ে যায় যে তোমার কৌতূহলই তোমাকে মেরে ফেলবে। তুমি যদি সত্যিটা জানতে চাও তাহলে তোমাকে রুলস ব্রেক করতে হবে। এটা মনে পড়তেই ও ভাবে ব্লাডি নাইট শুরু হওয়ার আগেই ও চলে যাবে নাকি এখানেই থাকবে, আর সেটা যদি করে তাহলে ওর সাথে কি হবে। আর এসব ভাবতে ভাবতেই 7টা বেজে যায় এবং ব্লাডি নাইট শুরু হয়ে যায়। আর এই অ্যালার্ম শুনে ও অনেক ভয় পেয়ে যায়। বাইরে বেরিয়ে এসে ও ম্যাটকে খুঁজতে থাকে। তখনই ম্যাট পেছন থেকে ওকে ওর মুখ চেপে ধরে লুকিয়ে রাখে আর সেখানে কালো মাস্ক পরা কিছু ছেলে চলে আসে। তখন ওরা দুজন সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তারা ওদেরকে দেখতে পেয়ে ওদের পিছু করে। কোনো রকমে ওরা বক্স ফেলে বাইরে বেরিয়ে দরজা লাগিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে আরো একটি দল চলে আসে ওদের ওপর হামলা করার জন্য। ওরা তখন দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু সামনে আরো অনেকেই ওদের ওপর হামলা করতে থাকে আর ওরা দুজনেই ওদের থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। দুজনেই সবাইকে মেরে পালিয়ে যাচ্ছিল। তখনই একটি ছেলে ম্যাটের পায়ে পেরেক ঢুকিয়ে দেয়, কিন্তু তবু ওরা সেখান থেকে পালাতে থাকে। তারা সবাই ওদেরকে ধা করতে থাকে। ম্যাট আর জেন একটা জায়গায় লুকিয়ে যায়। তখন জেন ওকে বলে এটাই সময় আমাদের সত্যিটা জানার। ম্যাট বলে তুমি কি পাগল হয়ে গেছো, আমরা মরতে মরতে বেঁচে গেছি। জেন বলে কিন্তু আমাদেরকে এই জায়গাটার সত্যিটা সম্পর্কে জানতেই হবে যেন আমরা এখান থেকে বের হতে পারি। ম্যাট বলে কিন্তু যদি তুমি এটা করো তাহলে তোমার ক্ষতি হতে পারে। তুমি কি সেদিনের লাশটা দেখোনি? তুমি কি চাও তোমার পরিণতিও ওর মতো হোক? তাই চলো এখন হোস্টেলে ফিরে যাওয়া যাক। কিন্তু জেন বলতে থাকে এটাই সত্যিটা জানার একমাত্র সুযোগ। ম্যাট ওর কাছে রিকোয়েস্ট করতে থাকে এরকমটা না করার জন্য। ও বলে আমি এই ইউনিভার্সিটি সম্পর্কে যা জানি আমি সবকিছু তোমায় বলবো, কিন্তু এখন হোস্টেলে ফিরে চলো। যা শুনে জেন একটু শান্ত হয় আর ওরা বক্স থেকে বাইরে বের হয়। ম্যাটের পায়ে অনেক আঘাত লেগেছিল, ও হাঁটতে পারছিল না। তাই ও জেনকে বলে এখান থেকে পালিয়ে যেতে, নিজেকে বাঁচাতে, কিন্তু জেন ওকে কিছুতেই ছেড়ে যাবে না। ও বলে এটা আমার ভুল ছিল। ম্যাট তখন পড়ে অজ্ঞান হয়ে যাচ্ছিল আর পা দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল। তখন জেন ওর জন্য অনেক কান্না করতে থাকে আর তখনই সেখানে সবাই এসে হাজির হয় আর ওদেরকে ঘিরে ফেলে। জেন ওদেরকে বলে প্লিজ তোমরা আমাদেরকে ছেড়ে দাও, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। ও চিৎকার করে বলে তোমরা কেন আমাদের সাথে এরকমের করছো। এ কথা বলে ও কান্না করতে থাকে আর তখনই সেখানে একটি ছেলে চলে এলে ওকে দেখে সবাই ওখান থেকে পালিয়ে যায়। ছেলেটির মুখে মাস্ক ছিল, তবে ওর মাস্কের কালারটা ছিল রেড। সে তখন ম্যাটকে পিঠে তুলে নিয়ে যেতে থাকে। জেনও ভয়ে ভয়ে ওর পেছনে যেতে থাকে। ছেলেটি ওদেরকে হোস্টেলে পৌঁছে দেয়। জেনের বন্ধুরা ওদেরকে দেখে দরজা খুলে দেয়। সবাই তখন ম্যাটের অনেক কেয়ার করছিল আর ওরা জেনের থেকে জানতে চায় ওদের সাথে কি হয়েছে। তখন জেন বলে ব্ল্যাক গ্যাং এর সদস্যরা আমাদের দেখে আমাদের ওপর হামলা করে আর ওরা ম্যাটের পায়ে প্যারাক দিয়ে আঘাত করেছে। জিরম বলে কিন্তু এই প্যারাকটা তো অনেক ছোট আর ম্যাটকে দেখে মনে হচ্ছে যে ও এখন মারা যাচ্ছে। জেন বলে আমিও এটা বুঝতে পারছি না, ও হাঁটতেও পারছিল না আর জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন লাল মাস্ক পরা ছেলেটি বলে প্যারাকের সাথে আসলে বিষ আছে। তাই লাল মাস্ক পরা ছেলেটি ওদেরকে এটা গরম পানি দিয়ে পরিষ্কার করতে বলে। ছেলেটি ওদেরকে একটা ইনজেকশনও দেয় আর বলে যদি তোমাদের ফ্রেন্ড স্ট্রং হয় তাহলে ও বেঁচে যাবে। জেন তখন ম্যাটকে ডেকে বলে ম্যাট দেখো আমরা এখন সেফ আছি, তুমি ভয় পেও না, আমরা জানি তুমি সার্ভাইভ করতে পারবে। আর তখনই ওরা দেখে সেখানে ওই ছেলেটি নেই, যা দেখে ওরা অনেক অবাক হয়ে যায়। এদিকে ছেলেটি যখন মাস্ক খোলে তখন আমরা ওকে দেখতে পাই আর ওর নাম হলো রেস সিলভানিয়া। ও আসলে ডেভিল গড গ্যাং এর লিডার আর ওর বাম চোখটা লাল ছিল। পরের দিন সকালে জেন ওদের সবাইকে সরি বলে আর ওরা সবাই ক্লাসে চলে যায়। আর তখনই ম্যাটের জ্ঞান ফিরে আসলে জেন অনেক খুশি হয়ে যায়। এরপর ম্যাট খাবার খাচ্ছিল, তখন ও হঠাৎ করেই অনেকগুলো মরিচ কামড়ে খেতে থাকে, যা দেখে জেন বলে বিষের জন্য কি তুমি পাগল হয়ে গেছো? ম্যাট বলে না, এটা আমার শরীরের বিষ মুক্ত করে দিবে। জেন তখন ওকে মারতে থাকে। ওদের দুজনের দুষ্টুমি শুরু হয়ে যায়। ওরা দুজন ফাইট করতে শুরু করে দেয় আর তখন ম্যাট ওকে ধন্যবাদ জানায় বিপদের মুখেও ওকে একা ছেড়ে না দেওয়ার জন্য। জেন তখন ওকে সরি বলতে থাকে আর ওকে বলে দোষটা তো আমারই, আমার জন্যই তো তুমি বিপদে পড়েছো। তখন ম্যাট বলে আমি ওই ছেলেটাকে অজ্ঞান হওয়ার কিছুক্ষণ আগে দেখেছিলাম। জেন বলে ওর মাস্কটা অন্যদের থেকে আলাদা ছিল। ওরা সবাই কালো রঙের মাস্ক পরেছিল আর ও লাল রঙের মাস্ক পরেছিল। ম্যাট বলে ওরা যদি ব্ল্যাক গ্যাং এর হয় তাহলে আমি শিওর যে ছেলেটা আমাকে বাঁচিয়েছে সে ডেভিল
ডেভিল গড গ্যাং এর। সবাই ওকে দেখে ভয়ে কাঁপছিল, হয়তো সে রেস সিলভানিয়া, যে ডেভিল গড গ্যাং এর লিডার। জেন বলে, কিন্তু ও আমাদেরকে সাহায্য কেন করলো? ম্যাট বলে, সেটা তো আমিও জানি না। জেন বলে, ঠিক আছে, এসব নিয়ে পরে ভাবা যাবে। এই বলে ওরা তাড়াতাড়ি করে ক্লাসের জন্য চলে যায়। ওরা যখন যাচ্ছিল তখনই একটি মেয়ের সাথে ওদের ধাক্কা লাগে আর মেয়েটি পড়ে যায়। জেন জানতে চায় ওর কি হয়েছে, কিন্তু মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপর ওরা ক্লাসে এলে মিস কাত অ্যানাউন্স করে যে কিছুদিনের মধ্যে অ্যাকোয়েন্টেন্স পার্টি অ্যারেঞ্জ করা হবে। তখনই সেলিন নামের একটি মেয়ে বলে, মিস কাত, আমার মনে হয় এটা সেলিব্রেট করার জন্য সঠিক সময় নয়, কারণ গত কয়েক সপ্তাহে অনেক স্টুডেন্ট মারা গিয়েছে। মিস কাত তখন বলে, এটা আমার হাতে নেই, ম্যাডাম ভায়োলেট এই সিদ্ধান্ত নিয়েছে, আর এই পার্টিটা এই শুক্রবারেই হবে। সেলিন বলে, কিন্তু আপনার কি এই পার্টিটা বন্ধ করার ক্ষমতা নেই? ও আরো কিছু বলতেই যাবে, কিন্তু মিস কাত ওকে থামিয়ে দেয়। জেন এই ব্যাপারটা খেয়াল করে। এরপর ওরা যখন লাঞ্চ করছিল তখন জেন সবাইকে বলে, আমরা এই ভার্সিটির সম্পর্কে কিছু না জেনেই এখানে প্রবেশ করেছি। আমাদের এখন এই ভার্সিটির ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং সমস্ত তথ্য খুঁজে বের করতে হবে, তাহলেই আমরা ফাইট ব্যাক করতে পারবো এবং এখান থেকে পালানোর কোনো পথ খুঁজে পাবো। ওরা সবাই ঠিক করে ওরা এখন থেকে এই ভার্সিটির ইতিহাস জানার চেষ্টা করবে। তখন জেন বলে, আমার মনে হয় আমাদের ক্লাসের সেলিন নামের মেয়েটা হয়তো কিছু জানে, তাই ওরা সেলিনকে নিজেদের দলের আনার প্ল্যান করে। তখনই ও সেলিনকে ডেকে বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। সেলিন ওকে নিয়ে যায় কথা বলার জন্য, আর এই ব্যাপারটা নিকি দেখতে পেয়ে ওদেরকে ফলো করতে শুরু করে। এদিকে ওরা দুজনেই একটি পরিত্যক্ত জায়গায় আসে, আর সেলিন ওকে জিজ্ঞেস করে, তোমাকে আমি প্রথমেই জিজ্ঞেস করতে চাই, তুমি কি এসব কিছু জানার জন্য নিজের জীবন বাজি রাখতে পারবে? জেন বলে, তুমি যা জানো আমাকে সব বলো, আমি সবকিছু করতে রাজি আছি। সেলিন বলে, তুমি অনেক সাহসী, কিন্তু আগের বছরের নতুন স্টুডেন্টগুলো তোমার থেকেও বেশি সাহসী ছিল। তখন সেলিন বলতে থাকে যে হেল ইউনিভার্সিটির নাম আগে ফিলিপিন হাই ইউনিভার্সিটি ছিল, শুধুমাত্র ধনী এবং পাওয়ারফুল স্টুডেন্টরাই এখানে পড়াশোনা করতে পারত, কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যায়। এই ভার্সিটির ফাউন্ডার ডক্টর কুইজন তার মেমোরি হারিয়ে ফেলে। সে অনেক নামকরা একজন বিজ্ঞানী ছিল। উনি নিজের গবেষণার জন্য এই স্কুলের উচ্চ টিউশন ফি কাজে লাগাতো। ধীরে ধীরে সে তার গবেষণা নিয়ে এতটাই পাগল হয়ে যায় যে স্কুলের স্টুডেন্টদেরকেও সে ব্যবহার করতে শুরু করেছিল। তিনি এমন একটা ফর্মুলা বানানোর চেষ্টা করছিল যেটা দিয়ে মানুষ অমর হতে পারে, কিন্তু একদিন হঠাৎ করেই এই স্কুলের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। বাইরে যাওয়ার আর কোনো পথই রাখা হয় না। এমনকি আমাদের এই ইউনিভার্সিটিটাকে পুরো ফিলিপিন শহর থেকে গায়েব করে দেওয়া হয়। আমি জানি না তারা এটা কিভাবে করেছে, কিন্তু আমাদেরকে আর কেউই খুঁজে পায়নি, আমাদের বাবা মাও না, কারণ কারোরই কোনো কিছু করার ক্ষমতা ছিল না। আমি ওই সব স্টুডেন্টদের মধ্যে একজন যারা একদম শুরুতে এখানে আটকে গিয়েছিল। ডক্টর কুইজন আমাদের সবাইকে তার এক্সপেরিমেন্টের কাজে ব্যবহার করছে, যার ফলে একজন আরেকজনকে মেরে ফেলতে শুরু করে। কেউ আত্মরক্ষার জন্য লড়াই করে, আবার কেউ বিদ্রোহ করে, কিন্তু সবাই এভাবেই নিজেদের রাগ বের করতে শুরু করে। আর এত এত হত্যা আর রক্তপাতের পরে ধীরে ধীরে ফিলিপিন ইউনিভার্সিটিটি হেল ইউনিভার্সিটিতে পরিণত হয়, আর এভাবেই দুটো দল এখানে তৈরি হয়, যেটার ব্যাপারে তোমরা জানো। আমরা শুনেছিলাম ডক্টর কুইজন তার ফর্মুলা তৈরি করতে সক্ষম হয়েছিল, কিন্তু সে এটা নিজের ওপর অ্যাপ্লাই করার আগেই মারা যান। কিন্তু আমরা শুনেছি যে সেই ফর্মুলাটা একজন স্টুডেন্ট খুঁজে পেয়েছে, আর ওই স্টুডেন্ট এখনো হেল ইউনিভার্সিটিতেই আছে, আর এই কারণেই তারা এই জায়গাটা পুরো পৃথিবীর কাছ থেকে আড়াল করে ফেলেছে। বাইরের জগতে অনেক ফোর্স এবং সংস্থা এই ভার্সিটিটি আর স্টুডেন্টটাকে খুঁজে যাচ্ছে, কারণ তাদের ওই অমৃত বানানোর ফর্মুলাটা চাই। আর এটাই হলো হেল ইউনিভার্সিটির সিক্রেট, যে কেন এখান থেকে কেউ বাইরে যেতে পারে না, কারণ তারা বিশ্বাস করে সেই স্টুডেন্ট এখনো এখানেই আছে, আর এটা যে কেউ হতে পারে। সেলিন বলে, ছেলেটি কে সেটা তারা জানলেই তাকে মেরে ফেলবে। ও বলে, তুমি আর কখনোই এখান থেকে বের হতে পারবে না, কারণ তুমি হেল ইউনিভার্সিটির সিক্রেট জেনে গেছো, তুমি এখন এখানেই মরবে। এই বলে ও হেসে ওখান থেকে চলে যায়। জেন এইসব দেখে অনেক অবাক হয়ে যায়। জেন মনে মনে
শুনে বলে, কিন্তু এখন আমার কি করা উচিত? আমি কি বাকিদেরকে এসব কিছু বলে দিব? কিন্তু তখনই নিকি ওকে ধরে বলে, তোমার কি সেলিনের গল্প পছন্দ হয়েছে? কিন্তু এটা তো শুধুমাত্র গল্পের অর্ধেক, এখনো তুমি পুরোটা জানো না। তুমি যতই এর মাঝে ঢুকবে তোমার মৃত্যু ততই কাছে আসবে। এরপর জেন ফিরে এসে দেখে সবাই ভয় পেয়ে বসে আছে। জেন জানতে চায় কি হয়েছে। ভ্যানিসা বলে, লাইব্রেরিয়ান মিস লিওনারা আমাদেরকে বলেছে আমরা যে তথ্য খুঁজছি সেটার শাস্তি হলো চিরতরে এখানে আটকে যাওয়া। সে ওদেরকে একটি কাগজ দেয় এবং কোনো কিছু খুঁজতে নিষেধ করে দেয় এবং এখান থেকে পালিয়ে যেতে বলে। ওরা বলে, কিন্তু কিভাবে পালাবো? সে বলে ওদেরকে র্যাঙ্ক বাড়াতে হবে। এটা শুনে সবাই বলে, কিসের র্যাঙ্ক? ক্লাসের? মিয়া বলে, শুধুমাত্র ক্লাসরুমের নয়, পুরো হেল ইউনিভার্সিটির টপ 10 র্যাঙ্কিং এ যেতে হবে। আর এটাই হলো সেই লিস্ট। ওরা সেখানে 10 জন টপ র্যাঙ্কিং এর স্টুডেন্টের নাম দেখতে পায়। বর্তমানে রেস সিলভানিয়া টপ র্যাঙ্কিং এ আছে, দ্বিতীয়তে এস মানে সুপ্রিমো, 3 নম্বরে নাজের লুমিয়া যে কিনা ব্ল্যাক গ্যাং এর লিডার। তখন ভ্যানিসা বলে, কিন্তু একটা ব্যাপার ক্লিয়ার যে আমরা যদি হেল ইউনিভার্সিটির সম্পর্কে আরো কিছু জানার চেষ্টা করি তাহলে আমরা আরো বেশি বিপদে পড়ব, কিন্তু আমরা যদি র্যাঙ্কিং বাড়ানোর চেষ্টা করি তাহলে এতে আমাদের কোনো ক্ষতি হবে না। তাই আমাদের শুধু ভালো স্টুডেন্ট হতে হবে আর টপ 10 এ জায়গা করে নিতে হবে, তাহলেই আমরা এখান থেকে বের হতে পারবো। মিয়া তখন জেনকে জিজ্ঞেস করে, সেলিন তোমাকে কি বলল? কিন্তু জেন ওদেরকে এসব কিছুই বলে না, কারণ ওর বন্ধুদেরকে বিপদে ফেলতে চাইছিল না। আর এরপর অ্যাকোয়েন্টেন্স পার্টির পোস্টার নিয়ে দুটো ছেলে মারামারি বাঁধিয়ে দেয়, কিন্তু প্রিন্সিপাল সেটা দেখেও তাদের কিছু বলে না। তখনই সেখানে এস এসে ওদেরকে থামিয়ে দেয়। তখন প্রিন্সিপাল স্টেজে উঠে সবার উদ্দেশ্যে বলে, শুক্রবারের মধ্যেই ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে। শুক্রবার রাতে পার্টি হবে আর যেখানে সবাইকে মাস্ক পরে আসতে হবে, কিন্তু কেউ কালো অথবা লাল রঙের মাস্ক ব্যবহার করতে পারবে না, কারণ ডেভিল গড আর ব্ল্যাক গ্যাং এই কালারের মাস্ক পরে। যারা গ্যাং এর বাইরে তারা এই কালারের মাস্ক পরতে পারবে না। আর ওই দিন রাতে ব্লাডি নাইট বন্ধ ঘোষণা করা হবে। সেই দিন কাউকে হত্যা করা নিষেধ। কেউ যদি এই রুলস ভাঙে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ম্যাডাম ভায়োলেট তখন এস কে ডাকে বাকি অ্যানাউন্সমেন্টের জন্য। এস সবাইকে বলে, আমি সেই দিন ইভেন্টে অংশগ্রহণ করব না, কিন্তু সবাইকে ও সাবধান করে বলে, কিন্তু আমি সবার ওপর নজর রাখবো। এরপর জেন স্কুলের দেওয়ালে একটি নোটিশ দেখতে পায় যেখানে লেখা ছিল, স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট সেক্রেটারি পজিশন নিয়োগ দেওয়া হবে, মানে ফ্রিজিকে এস এর সেক্রেটারি পজিশন থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তখনই ফ্রিজি এসে জেনকে ধাক্কা দিয়ে বলে, তুমি আমার পদ কেন আটকে আছো? আমি হলাম এখানকার সুপ্রিমো সেক্রেটারি। কিন্তু জেন ওকে বলে, তুমি তো ফর্মার সেক্রেটারি, তুমি কি পড়তে পারো না? ফ্রিজি বলে, এটা জাস্ট একটা কাগজ, আমি এখনো আমার পজিশন হারাইনি। জেন হেসে বলে, তোমাকে অলরেডি তোমার পজিশন থেকে লাথি মেরে সরিয়ে দেওয়া হয়েছে, তাই তো নোটিশ দেওয়া হয়েছে। আরও ফ্রিজিকে বলে, হয়তো তুমি এটার জন্য অযোগ্য ছিলে, তাই না? এই বলে ও কাগজটা ছিঁড়ে ওর মুখে ছুঁড়ে মারে। এতে ফ্রিজি প্রচন্ড রেগে ওর চুল ধরে মারতে শুরু করে। ও দেওয়ালের সাথে জেনের মাথাটা বারবার আঘাত করতে থাকে। এতে জেনের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তখনই আবার অনিল এসে ওকে ধরে বলে, তোমার সাহস কি করে হলো সুপ্রিমোর সেক্রেটারিকে অপমান করার? আর আমাদের একজনকে অপমান করা মানেই আমাদের সবাইকে অপমান করা। জেন বলে, তোমার কি মনে হচ্ছে আমি তোমাদেরকে ভয় পাই? তখন অনিল বলে, আমি আমার সমস্ত ক্ষমতা ব্যবহার করব তোমাকে ধ্বংস করতে। জেন বলে, তোমার যত ক্ষমতা আছে তুমি ইউজ করতে পারো, কিন্তু এতে সত্যটা কখনো বদলাবে না, কারণ ফ্রিজি একটা কুকুর আর তুমি হলে একটা গাধা। যা শুনে অনিল ওকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে এস এসে ওর হাত ধরে ফেলে আর ওকে দূরে সরিয়ে দেয় আর বলে, যদি তোমরা আর একবারও ওর গায়ে হাত দাও তাহলে তোমাদের দুজনের জন্যই এটা থার্ড ওয়ার্নিং হবে। অনিল বলে, দোষটা জেনের, কিন্তু এস ওর কোনো কথাই শোনে না। ও চিৎকার করে সবাইকে রুম থেকে বের হয়ে যেতে বললে সবাই দৌড়ে চলে যায়। তখনই জেন পড়ে যাচ্ছিল, কিন্তু এস ওকে ধরে ফেলে। জেন এস কে বলে, আমাকে এখনই মেরে ফেলো। এস বলে, এখনই নয়, আগে তোমাকে সুস্থ হতে হবে। ও জেনকে কোলে নিয়ে বলে, কারণ তুমি হলে সেই টাইপের মানুষ যে আমার সেক্রেটারি হওয়ার যোগ্য, তাই তোমার তাড়াতাড়ি চিকিৎসার দরকার। এরপর এস ওকে মেডিকেল রুমে নিয়ে আসে আর নার্সকে বলে, আমি আমার সেক্রেটারি কপালে কোনো ধরনের দাগ দেখতে চাই না। এই বলে
বলে ও চলে যাচ্ছিল। তখন জেন ওকে ডেকে বলে, আমি এখনো সেক্রেটারি পজিশনের জন্য হ্যাঁ বলিনি। এতে এস ওকে ইগনোর করে চলে যায়, মানে জেন রাজি হোক বা না হোক ওকে সেক্রেটারি হতেই হবে। কিছুক্ষণ পর জেনের জ্ঞান ফিরলে দেখে ওর বন্ধুরা ওর পাশে বসে আছে। তখন ওরা জেনকে জিজ্ঞেস করে, সুপ্রিমো কেন তোমার সাথে এটা করলো? জেন বলে, সুপ্রিমো করেছে মানে? ওরা বলে, হ্যাঁ, পুরো স্কুল এ ব্যাপারে জানে, অনেকে তো দেখেওছে যে সুপ্রিমো তোমার সাথে এটা করেছে। তখন জেন বলে, ওদের কথা বিশ্বাস করো না, অনিল আমাকে মারতে যাচ্ছিল কারণ আমি ওর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া বাঁধিয়েছিলাম, আর তখনই সুপ্রিমো এসে আমাকে বাঁচায়। যদি সুপ্রিমো আমাকে এখানে না নিয়ে আসতো তাহলে আমার সাথে অনেক খারাপ কিছু হতো। তখনই সেখানে অনিল এসে জেনের সামনে হাঁটু গেড়ে বসে ওর কাছে ক্ষমা চাইতে থাকে, যা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আর অনিল জেনকে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি এখনই মরতে চাই না। জেন তখন ওকে ক্ষমা করে দেয় আর ওকে এখান থেকে চলে যেতে বলে। তখন জেনের ফ্রেন্ডরা জিজ্ঞেস করে, ভাইস প্রেসিডেন্ট কেন তোমার কাছে এইভাবে ক্ষমা চাইলো? জেন তখন ওদেরকে বলে, তোমরা এটা নিয়ে ভেবো না। এর পরের সিনে আমরা দেখি অ্যাকোয়েন্টেন্স পার্টির দিন চলে আসে, সবাই এখানে এনজয় করতে থাকে আর সবাই নিজ ইচ্ছে মতো মাস্ক বেছে নেয়। তখন আমরা সেখানে জেন আর ওর ফ্রেন্ডদেরকেও দেখতে পাই, ওরাও মাস্ক পরে পার্টিতে আসে আর ওরা বলে, আজকে এই জায়গাটাকে নর্মাল ভার্সিটির মতো লাগছে। ছেলেরা তখন মেয়েদেরকে বলে, আমাদের সাথে সাথেই থেকো, আজকে ব্লাডি নাইট নিষিদ্ধ, কিন্তু সাবধান থাকতে কোনো সমস্যা নেই, আমরা কাউকেই বিশ্বাস করতে পারি না। এরপর সেখানে ফ্রিজি এসে অ্যানাউন্স করে যে আমি আজকে রাতের হোস্ট। ও সবার প্রশংসা করে বলে, আজকে সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু জেনদেরকে ও সবার সামনে অপমান করে। এরপর ও প্রিন্সিপালকে স্টেজে ডাকে আর প্রিন্সিপাল পার্টি শুরু করতে বলে। তখন অনিল জেনের কাছে এসে ওকে অভিনন্দন জানায় সেক্রেটারি হওয়ার জন্য। জেন বলে, আমি এখনো হ্যাঁ বলিনি। ও বলে, কিন্তু তোমার কাছে এটা ছাড়া আর কোনো অপশন নেই, এমনিতেও তুমি সেক্রেটারি হওয়ার কারণে টপ 9-এ জায়গা করে নিয়েছো। যা শুনে বাকিরা খুশি হয়ে যায় যে জেন টপ 10 এর মধ্যে 9 পজিশনে আছে। কিন্তু ম্যাট জেনকে বলে, এই পজিশন অ্যাকসেপ্ট করো না, কারণ এটা হেল ইউনিভার্সিটি, এখানে কাউকেই বিশ্বাস করা ঠিক নয়। তখন বাকিরা বলে, এই সিদ্ধান্তটা ওকেই নিতে দাও। জেন বুঝতে পারে না ও কি করবে, তাই ও বিরক্ত হয়ে ড্রিঙ্কস করতে থাকে আর ওখান থেকে চলে যায়। তখনই জেনের ড্রিঙ্কসটা দেব নিয়ে খায় আর এদিকে ওই ড্রিঙ্কস করার ফলে জেনের অনেক খারাপ লাগছিল, ওর অনেক মাথা ঘুরতে থাকে। তখনই কেউ একজন এসে ওকে বলে, যদি তুমি এই পজিশন অ্যাকসেপ্ট করে নাও তাহলে তোমাকে ছুরি তুলে নিতে হবে। ও তোমাকে একবার বাঁচিয়েছে কিন্তু সব সময় বাঁচাতে পারবে না। ছেলেটার মুখে কালো মাস্ক ছিল। এই বলে ছেলেটি ওখান থেকে চলে যায় আর জেন বুঝতে পারে না ওকে এইসব কথা কে বলল। এদিকে হঠাৎ করেই দেব অজ্ঞান হয়ে যায়। এই ঘটনায় ওরা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই ম্যাটের জেনের কথা মনে পড়ে, কারণ জেনও তো এই ড্রিঙ্কসটা পান করেছে, তাই ও তাড়াতাড়ি জেনের কাছে চলে যায়। এদিকে জেনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর এদিকে ম্যাট ওকে খুঁজছিল। জেন তখন ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর এরপরই ম্যাট ওকে খুঁজে পেয়ে যায় আর ম্যাট সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এদিকে দেবের এই অবস্থা দেখেও প্রিন্সিপাল ঘোষণা করে, একজনের জন্য পুরো পার্টি নষ্ট করো না। যা শুনে ওরা অনেক বেশি অবাক হয়ে যায় আর ভ্যানিসা প্রিন্সিপালের ওপর রেগে ওনাকে গালাগালি করতে থাকে। এরপর ওদেরকে মেডিকেল রুমে নিয়ে আসা হয়। নার্স বলে যে ওদেরকে আসলে হাই পাওয়ারের ড্রাগস দেওয়া হয়েছে, যেটার মধ্যে বিষ আছে। দেব তো ঠিক হয়ে যাবে, কিন্তু জেনের শরীরে এটা বাজেভাবে এফেক্ট করেছে। যা শুনে ওরা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ দেব জেনের থেকে অনেক বেশি পরিমাণে ড্রিঙ্কস করেছিল, কিন্তু তারপরেও দেব ঠিক আছে আর জেনের অবস্থা অনেক খারাপ হয়ে আছে। ওরা নার্সকে ওষুধ দিতে বললে নার্স বলে, ডাক্তার এখানে নেই, উনি ব্যস্ত আছে। এই বলে উনি চলে যায়। ম্যাট এতে অনেক বেশি রেগে যায়, কারণ তাড়াতাড়ি ওদের চিকিৎসা না করা হলে ওরা মারা যেতে পারে। তখন বাইরে আমরা লাল চাদরে ঢাকা কাউকে দেখতে পাই, ওর হাতে একটি ওষুধ ছিল। তখনই সে ওই ওষুধটা মেডিকেল রুমে ছুড়ে দেয়। ম্যাট দেখে সেটার সাথে একটি নোট আছে, সেখানে লেখা ছিল, তাড়াতাড়ি ওদেরকে ওষুধটা খাইয়ে দাও। কিন্তু ওরা এটা বিশ্বাস করতে পারছিল না, কারণ যদি এটা খেয়ে ওদের অবস্থা আরো খারাপ হয়ে যায় তখন কি হবে। কিন্তু ম্যাট বলে, আমাদের কাছে কি আর কোনো উপায় আছে? আমরা যদি কিছু না করি তাহলেও ওরা এমনিতেই মারা যাবে। জেরম বলে, ম্যাট ঠিক বলছে। সে তখন ওদের দুজনকে ওষুধটা খাইয়ে দেয়। এদিকে অ্যাস পার্টি থেকে চলে যাচ্ছিল। তখন প্রিন্সিপাল এসে বলে, তোমার কি পার্টি ভালো লাগছে না? আজকে তো কোনো মারামারিও হচ্ছে না। তখন অ্যাস বলে, কিন্তু কিছুক্ষণ আগে যেটা হলো
হলো সেটা কি ছিল। এই বলে ও চলে যায়, কিন্তু এদিকে ওদের দুজনের কোনো উন্নতি হচ্ছিল না। ওরা অনেক চিন্তিত হয়ে যায়। আর তখনই হঠাৎ দেবের জ্ঞান ফিরে আসে, কিন্তু জেনের জ্ঞান ফিরছিল না। ওরা বুঝতে পারে না এটার কারণ কি। আর তখনই সেখানে লাল চাদর পরা সেই মেয়েটা চলে আসে। তখন ওরা জিজ্ঞেস করে, তুমি কে? ও বলে, আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের সাহায্য করার জন্যই এখানে এসেছি। এই কথা বলে ও জেনের বুকে আঘাত করে আর আবারও ওই ওষুধটা খাইয়ে দিতে বলে। ম্যাট আবারও জেনকে ওষুধটা খাইয়ে দেয়। আর তখনই জেনের জ্ঞান ফিরে আসে। মেয়েটি বলে, এই ওষুধটা রক্ত পরিষ্কার করবে। প্রথমে এটা কাজ করেনি কারণ ও ঘুমিয়েছিল, এজন্যই আমি ওর বুকে আঘাত করেছি যেন ও জেগে ওঠে। ওরা জেনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর এরই মধ্যে মেয়েটা হঠাৎ করে গায়েব হয়ে যায়। পরের দিন জেন আর দেব পুরোপুরি সুস্থ হয়ে যায়, যা দেখে ওরা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আর ভ্যানিসা বলে, তোমরা কি সত্যি একদম সুস্থ? তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে না? কিন্তু ওরা বলে, না, আমরা একদম ঠিক আছি এবং আগের থেকেও অনেক ভালো লাগছে। জেন বলে, কিন্তু ওই মেয়েটা কে ছিল? ও আমাদেরকে কেন বাঁচালো? তখনই টিচার চলে এলে ওরা ক্লাসে চলে যায়। তখন ক্লাসে সেলিনোকে বলে, তোমার কাউকে বিশ্বাস করা উচিত নয়, এমনকি তোমার বন্ধুদেরকেও নয়। যা শুনে জেন বিরক্ত হয়ে ক্লাস থেকে বেরিয়ে আসে। আর তখনই ও আবারও সেই মেয়েটার সাথে ধাক্কা খায়। আর এই মেয়েটার নাম হলো গ্রেস। মেয়েটি কিছু একটা দেখে ভয় পাচ্ছিল। জেন ওর পিছু যেতে শুরু করে আর জেনকে যেতে দেখে ম্যাট, জিরম আর দেবও ওকে ফলো করতে শুরু করে। এদিকে জেন এখানে এসে মেয়েটিকে খুঁজছিল আর বলছিল, আমি তোমাকে সাহায্য করতে চাই। ও দরজা খুলে মেয়েটির এই অবস্থা দেখে চিৎকার করতে থাকে। আর তখনই সেখানে সবাই চলে আসে আর বলে, এখন তো 7টাও বাজেনি, তাহলে কে ওর এই অবস্থা করলো? আর তখনই স্টুডেন্ট গভর্নমেন্টের অ্যাডমিন এসে সবাইকে তাড়িয়ে দেয় আর জেনকে ওনার সাথে অফিসে নিয়ে যেতে চায়। ওরা বলে, জেন কিছুই করেনি, মেয়েটির আগেই এই অবস্থা হয়েছিল। উনি বলে, আমরা শুধু ওর সাথে কথা বলবো। এরপর জেন সেখানে এসে দেখে এস পায়ের ওপর পা তুলে বসে আছে, যা দেখে জেন ভাবে অ্যাডমিন কেন ওকে দেখে ভয় পাচ্ছে। এস ওকে বসতে বলে। জেন ওকে বলে, তুমি যদি গ্রেসের ব্যাপারে কথা বলতে চাও তাহলে আমি বলবো আমি কিছুই জানি না, আমি এটার সাথে যুক্ত নই। এস বলে, তুমি অনেক রুড, তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি এসএসজি প্রেসিডেন্টের সামনে বসে আছো? যাই হোক, আমি তোমাকে এখানে ডেকেছি এসএসজি সেক্রেটারি পজিশনের ব্যাপারে কথা বলার জন্য। জেন তখন এস কে বলে, আমি কতবার বলবো যে আমি এই পজিশনের ব্যাপারে ইন্টারেস্টেড নই। এস বলে, আমি তোমার মতামত জানতে চাইনি, আমি তোমাকে সিলেক্ট করেছি এই পজিশনের জন্য, তাই তোমাকে এটা করতেই হবে। জেন বলে, আমি এটা করতে চাই না। এস বলে, তুমি হয়তো জানো না যে এসএসজি সেক্রেটারি হলে তুমি কতগুলো সুযোগ সুবিধা পাবে, এটাতে তোমার অনেক বেনিফিট আছে, তুমি সবকিছু জানতে পারবে। একবার তুমি এই পজিশন পেয়ে গেলে তুমি সবাইকেই কন্ট্রোল করার ক্ষমতা পাবে এবং সবাই তোমাকে ভয় পেতে শুরু করবে। জেন তখন বলে, আমি এটা ভেবে দেখব। তখন এস ওকে জিজ্ঞেস করে, তুমি এখন কেমন আছো? গত রাতের ব্যাপারে আমি জানতে পেরেছি। জেন বলে, তুমি কোন ব্যাপারে জিজ্ঞেস করছো? কারণ গত রাতে অনেক কিছুই ঘটেছে। ও দাঁড়িয়ে যায় আর এস কে বলে, আমার এখন ক্লাস আছে। এই বলে ও চলে যাচ্ছিল। তখন এস বলে, আমি জানি তোমার সাথে এটা কে করেছে আর তুমিও জানো যে এটা কে করেছে, শুধুমাত্র মানতে চাইছো না, কিন্তু নিজের মনকে ফলো করো। এরপর জেন ক্লাসে যাচ্ছিল, তখন স্যার অ্যালভারেজ ওর সাথে কথা বলতে চায়। এরপর টিচার ওকে জানায় যে উনি আসলে একজন ডিটেকটিভ এবং সিক্রেট এজেন্ট। উনি এখানে ইনভেস্টিগেশন করার জন্য এসেছে। উনি বলে, আমরা অনেকদিন যাবৎ এই জায়গাটা মনিটর করছি, কিন্তু আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না। এই ভার্সিটির প্রতি আমাদের কোনো আইনগত অধিকার নেই, কারণ এটা সরকারের আন্ডারে নেই, আর এর জন্যই আমরা এভাবে গোপনে ইনভেস্টিগেশন করতে বাধ্য হয়েছি। 1 মাস হলো আমি এখানে এসেছি, কিন্তু জানি না যে কিভাবে সবাইকে বাঁচাবো, আর এর জন্য আমার তোমার হেল্প লাগবে। কিন্তু জেন বলে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, কারণ আমি তো এখানকার একজন সাধারণ স্টুডেন্ট, আর আমি এসবে জড়াতে চাই না, আর আমি আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। স্যার অ্যালভারেজ বলে, তুমি আমাদের বড় হাতিয়ার হতে পারো যদি তুমি এস এর অফার গ্রহণ করো, কারণ তুমি যদি এসএসজির সেক্রেটারি হও তাহলে তোমার হাতে অনেক ইনফরমেশন চলে আসবে, আর এখানে একটা সিক্রেট ল্যাব আছে, তুমি ওই ল্যাবের লোকেশন খুঁজে পেতে পারবে। উনি জেনকে আরো বলে, ডক্টর কুইজন আসলে মারা যায়নি, বরং ওনাকে হত্যা করা হয়েছিল এই ফর্মুলাটা নেওয়ার জন্য। ওদের কাছে ফর্মুলার কপি আছে, কিন্তু সেটা অসম্পূর্ণ ছিল। ডক্টর কুইজন একজন স্টুডেন্টকে বেছে নিয়েছিল যে সমস্ত উপাদান একটা জায়গায় লুকিয়ে রাখবে, আর এরপর থেকে এটার লোকেশন
কেউই জানে না। আর ওরা এখনো ওই স্টুডেন্ট আর উপাদানগুলোকে খুঁজছে, কিন্তু ওদের আসল উদ্দেশ্য হলো ওই ফর্মুলাটা খোঁজা, আর ওই ফর্মুলাটার মতোই আরো কিছু খুঁজছে। ওরা এখন ওই হিডেন ল্যাবেই এটা খুঁজে যাচ্ছে, তাই আমাদেরকে ল্যাবটা খুঁজে বের করতে হবে এবং ওদেরকে থামাতে হবে দেরি হওয়ার আগেই। তাই আমার তোমার সাহায্য চাই, আর তোমাকে অবশ্যই ওই অফারটা গ্রহণ করতে হবে। তুমি একমাত্র যার সাহায্যে আমরা এই জাহান্নাম থেকে বের হতে পারবো। জেন বলে, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আশা করি আপনি বুঝতে পারছেন। একথা বলে ও ওখান থেকে চলে যায়। এরপর ফিরে এলে ভ্যানিসা বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ওরা নিয়ে যাওয়ার পর তোমাকে কি বলল? এর উত্তরে জেন ওকে বলে, তেমন কিছুই না। এরপর ভ্যানিসা ওকে বলে, আমি এখান থেকে বের হওয়ার উপায় খুঁজছি। আর এরপর ও এখান থেকে বের হওয়ার উপায় খুঁজছিল, তাই ও বই পড়তে শুরু করে। তখন ম্যাড এসে ওকে বলে, এটা করা বোকামি, কারণ এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। যদি থাকতো তাহলে আমরা এতদিনে খুঁজে পেতাম। জেন বলে, তাহলে কি আমরা হার মানবো? ম্যাড বলে, না, কারণ আমরা প্রমিস করেছিলাম যে আমরা সবাই এখান থেকে একসাথে বের হব। একমাত্র ম্যাটই আছে যাকে জেন মন থেকে বিশ্বাস করতে পারে। জেন ওর হাত ধরে ওকে ধন্যবাদ জানায় ওর পাশে থাকার জন্য। ম্যাট তখন ওকে বলে, তোমার যে কোনো সমস্যায় তুমি আমাকে পাশে পাবে। আমি প্রমিস করছি আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। যা শুনে জেন খুশি হয়ে যায়, আর ম্যাট ওর হাতে একটা কিস করে। কিন্তু তখনই বুক শেলফ থেকে সব বইগুলো পড়ে যেতে থাকে। আমরা দেখি এস সেখানে ছিল, আর এসব দেখে ও অনেক বেশি রেগে গিয়েছিল। মনে হয় ও জেনকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। এস ওখান থেকে চলে যায়, আর ওরা বলতে থাকে, এটা কি ভূমিকম্প ছিল? ওরা কিছু বুঝতে পারে না যে কি হলো। এরপর ব্লাডি নাইট শুরু হয়, আর বাইরে সবাই প্রচুর মারামারি করতে থাকেন। এদিকে জেন সেক্রেটারি পজিশন আর আন্ডারকভার মিশন এই সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করছিল। ও বুঝতে পারছিল না ও কি করবে। ও এসব কিছু ভেবে অনেক বেশি কনফিউজ হয়ে যায়। এদিকে স্কুলের প্রত্যেকটা জায়গায় শুধু রক্ত লেগেছিল। সকালে সবাই ওগুলো পরিষ্কার করছিল। এসব দেখে ওরা ভাবে রাতে না জানি এখানে কি ঘটেছে। তখনই জেন সবাইকে বলে, আমি তোমাদের সাথে পরে দেখা করছি, আমার একটা জরুরি কাজ আছে। এই বলে ও চলে যায়। আমরা দেখি জেন এস এর কাছে এসেছে, আর এস ওকে নতুন ইউনিফর্ম দিয়েছে, মানে ও এস এর অফার অ্যাকসেপ্ট করেছে। ও এখন থেকে এস এর সেক্রেটারি। এস ওকে এটা পড়তে বললে ও বলে, এটা কি আমাকে এখনই পড়তে হবে? এস বলে, হ্যাঁ। ও ড্রেসটা নিয়ে চলে যাচ্ছিল। তখন এস ওকে বলে, তুমি কোথায় যাচ্ছ? জেন বলে, ওয়াশরুমে যাচ্ছি চেঞ্জ করার জন্য। এস বলে, না, তোমাকে এখানেই চেঞ্জ করতে হবে। জেন বলে, তোমার সামনে? এস বলে, কেন, আমার সামনে করতে চাও? জেন বলে, তুমি স্বপ্ন দেখা বন্ধ করো। এস তখন হেসে ওখান থেকে চলে যায়, আর দরজার কাছে গিয়ে পাহারা দিতে থাকে। এদিকে জেন মনে মনে ভাবে, ও এত ভালো হয়ে গেল কিভাবে? ও কি ভেবেছে যে আমি এসব দেখে ওর ওপর ফিদা হয়ে যাব? ও তো একটা শয়তান। এদিকে সবাই কথা বলছিল, যদি জেন সেক্রেটারি হয়ে যায় তাহলে ও অনেক ইনফরমেশন পাবে, আর তাছাড়াও ও আমাদেরকে প্রোটেক্ট করতে পারবে। তখন মিয়া বলে, ক্ষমতা সবাইকে চেঞ্জ করে দেয়, এটা বন্ধুদের খুব শীঘ্রই শত্রু বানিয়ে দিতে পারে। ম্যাট বলে, জেন একদমই ওই রকমের না, আর তাছাড়াও আমরা জানি না জেনের জন্য কি অপেক্ষা করছে সেক্রেটারি হওয়ার পর। সুপ্রিমোকে একদমই বিশ্বাস করা যায় না। তখন ওরা মজা করে বলে, তুমি কি জেলাস ফিল করছো? এদিকে জেন চেঞ্জ করে এস এর সামনে আসলে এস ওকে পা থেকে মাথা পর্যন্ত ঘুরে ঘুরে দেখতে থাকে, আর বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। এদিকে ওরা কথা বলছিল, তখনই সেখানে জেন আর এস চলে আসে। জেনের বন্ধুরা ওকে দেখে অবাক হয়ে যায়, কারণ জেন সুপ্রিম সেক্রেটারির ব্যাচ পড়েছিল। কিন্তু ছেলেমেয়েরা প্রথমে ওকে নিয়ে মজা করে, কিন্তু পরে বুঝতে পারে জেন সত্যি সেক্রেটারি হয়ে গেছে। এজন্য ওরা জেনকে সরি বলতে থাকে, কিন্তু জেনের ব্যবহার হঠাৎ করেই চেঞ্জ হয়ে যায়, আর ও সবাইকে বলে, তোমরা আমার চোখের সামনে থেকে সরে যাও। জেন ওর বন্ধুদের সাথে কথা বলতে চায়, কিন্তু এস ওকে ওখান থেকে নিয়ে চলে যায়। তাই জেন ওদের সাথে কথা না বলেই ওখান থেকে চলে যায়, যা দেখে ওর ফ্রেন্ডরা অনেক বেশি অবাক হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি জেন এস এর অফিসে এসে দেখে ফ্রিজি এখনো সেক্রেটারি চেয়ারে বসে আছে। ফ্রিজি বলে, এই মেয়েটা কেন এখানে এসেছে, আর ও কেন আমার ইউনিফর্ম পরেছে? এস ওকে সেক্রেটারি চেয়ার থেকে উঠে যেতে বলে, আর বলে, তুমি আর কোনোভাবেই এই ইউনিফর্ম পরার অধিকার রাখো না। ফ্রিজি তখন জেনকে ধাক্কা দিয়ে ওখান থেকে রেগে চলে যায়। তখন এস ওদেরকে বলে, এখন থেকে মিস জেনসন হলো
হেল ইউনিভার্সিটির নতুন সেক্রেটারি, তাই তোমরা যেমন আমাকে সম্মান করো ওকেও তেমন ভাবেই সম্মান করতে হবে। তাই অনিল, তুমি অনেক সাবধানে থেকো, কারণ জেন টপ 9 পজিশনের মধ্যে তোমার থেকে উঁচু পজিশনে আছে। আর এস জেনকে বলে তোমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, সেটা হলো এখন থেকে তুমি সবসময় আমার সাথে সাথে থাকবে অথবা এই অফিসেই থাকবে। এই ব্যাপারে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। জেন বলে এর মানে কি, আমি কি নাও বলতে পারবো না? যা শুনে এস হাসে। এরপর মিউজিক ক্লাসে জেন অনেকটা দেরি করে আসে, তখন একটি ছেলে ওকে নিজের পাশে বসতে দেয়। এরপর জেন গিটার বাজানোর চেষ্টা করছিল, তখন ছেলেটি ওকে সাহায্য করতে চায়। ও খুব সুন্দর করে গিটার বাজালে জেন ওর উপর অনেক ইমপ্রেস হয়ে যায় আর বলে আমি তোমার নামটা এখনো জানি না। ছেলেটি বলে আমার নাম হলো নাজের। যা শুনে জেন অনেকটা ভয় পেয়ে যায় আর বলে এর মানে তুমি ব্ল্যাক গ্যাং এর লিডার। নাজির বলে হ্যাঁ, তবে যা কিছু চোখে দেখা যায় সে সবকিছুই বিশ্বাস করতে নেই। তোমার অনেক সাবধান হওয়া উচিত, কারণ কিছু মানুষ দেখতে যেমন তারা আসলে ওই রকমের হয় না, ওরা ডেমনের থেকেও অনেক ভয়ঙ্কর হতে পারে। এই বলে ও জেনের গলায় ছুরি ধরে, তবে জেন একটুও ভয় পায় না। ও বলে তুমি খুব তাড়াতাড়ি টপ 10-এ এসে গেছো, তবে চিন্তা করো না, আমরা এগুলো কেয়ার করি না। তুমি খুব শীঘ্রই মারা যেতে চলেছো, তবে আমি তোমাকে একটি অফার দিতে চাই। জেন বলে আমার তোমার অফারের দরকার নেই। নাজির বলে আমাদের গ্যাংয়ে জয়েন করো, আর তা না হলে মারা যাও। তুমি যদি আমাদের গ্যাংয়ে জয়েন করো তাহলে তোমাকে আমরা প্রোটেক্ট করব। কিন্তু জেন রাজি হয় না আর ওকে বলে তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো। নাজির বলে এর মানে আমি সত্যিই শুনেছিলাম তুমি মৃত্যুকে একদমই ভয় পাও না, কিন্তু আমি তোমাকে এখনই মারবো না, কারণ আমি তোমাকে ব্যবহার করতে পারবো। তখনই ডেভিল গড গ্যাং এর কিছু ছেলেরা এসে নাজিরকে ধরে প্রচন্ড মারতে শুরু করে। এই দেখে জেন অবাক হয়ে যায়। ও চিৎকার করে ওদেরকে থামতে বলে। ওরা বলে মিশন, আপনার অর্ডার আমরা ফলো করতে পারবো না, কারণ এই ছেলেটা আমাদের বন্ধুর গার্লফ্রেন্ডকে বিরক্ত করে। এসব দেখে জেন চলে যাচ্ছিল, আর তখনই ও লাল চুলওয়ালা একটি ছেলেকে দেখতে পায় আর ওকে বলে তুমি কি ওকে সাহায্য করবে না? তুমি তো ওর গ্যাংয়েরই মেম্বার, তাই না? ছেলেটি বলে তুমি খুব ফানি মিশন, আমি ওকে সাহায্য করতে পারি না, কারণ এখানকার এই 3 জন মারা যাবে। এই বলে ও চলে যায়। এর পরের সিনে আমরা দেখি জেন ওর ফ্রেন্ডদের সাথে বসে খাবার খাচ্ছিল। তখন এস এসে জেনকে বলে চলো আমার সাথে। ওরা বলে জেনের খাওয়া এখনো শেষ হয়নি। এস তখন ওদেরকে বলে জেন হয়তো তোমাদের বলেনি, নতুন সেক্রেটারি হিসেবে ওর তোমাদের সাথে কথা বলা বা তোমাদের সাথে থাকার পারমিশন নেই, যদি না আমি পারমিশন দিই। ভ্যানিসা বলে কিন্তু তুমি কেন ওর সাথে এমন করছো? তখন এস বলে কারণ ওর অনেক দায়িত্ব আছে। ম্যাট রেগে দাঁড়িয়ে যায় আর বলে ও এখন যাবে না, কারণ ওর এখনো খাওয়া শেষ হয়নি। জেন তখন ওকে থামিয়ে দেয় আর সবাইকে সরি বলে এস এর সাথে চলে যায়। আর যাওয়ার সময় একটি ছেলে ভুল করে এস এর গায়ে জুস ফেলে দেয়। এতে এস প্রচন্ড রেগে ছেলেটাকে ওর সাথে নিয়ে যায়, কারণ এই ভুলের কারণে ছেলেটাকে এখন হেল ইউনিভার্সিটির অন্ধকার জেলের মধ্যে পাঠানো হবে। ছেলেটি ওকে অনেক অনুরোধ করে, কিন্তু এস ওর কোনো কথাই শোনে না। এস ওকে চেপে ধরলে ছেলেটি বলে আমি তোমার সিক্রেট জানি। এস বলে আমি জানি তুমি আমার সিক্রেট জানো। তোমার কি মনে হয় সামান্য আমার গায়ে জুস ফেলার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি? তুমি আমার সিক্রেট জানো বলেই তোমাকে এখানে এনেছি। তাছাড়াও আমিও তোমার সিক্রেট জানি, তুমি গ্রেসকে মেরে ফেলেছো। অনিল তখন জেনকে বলে গ্রেস হলো সেই মেয়েটা যাকে তুমি মারা যেতে দেখেছো। এস ওকে জেলে আটকে দেয়। আর তখন আমরা দেখি কিছু একটা ছেলেটাকে টেনে নিয়ে যায়। এসব দেখে জেন অনেক অবাক হয়ে যায়। অনিল বলে এটাই আমাদের কাজ, যারা রুলস ব্রেক করে আমরা তাদেরকে শাস্তি দিই, আর এই শাস্তিটা হলো মৃত্যু। মানে এই জেলে কাউকে পাঠানো হলে সে আর ফিরে আসবে না, তাকে মেরে ফেলা হয়। সবাই এইসব দেখেও স্বাভাবিক ছিল। জেন মনে মনে বলে এখন বুঝতে পারছি যে কেন সবাই এসকে এত ভয় পায়, তাদের শাস্তিটা ভয়াবহ। আর আমি এই রাক্ষসদের সাথে কোনোভাবেই থাকতে চাই না, তাই আমাকে হিডেন ল্যাবটা খুঁজে বের করতেই হবে। তখনই ওই ছেলেটার গার্লফ্রেন্ড এসে এসকে অনুরোধ করতে থাকে ওর বয়ফ্রেন্ডকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু এস বলে এটা আর সম্ভব নয়। মেয়েটা বসে কান্না করলে জেন ওকে শান্ত করার চেষ্টা করে। আর তখন জেন মেয়েটার কাছ থেকে জানতে পারে যে 5 বছর আগে আরো কিছু নতুন স্টুডেন্ট এখানে এসেছিল, কিন্তু তাদেরকেও একে একে মেরে ফেলা হয়েছে। শুধুমাত্র একটি মেয়ে বেঁচে ছিল, যার নাম ছিল সামান্থা। আর ওর কারণেই হেল ইউনিভার্সিটিতে আবারও শান্তি ফিরে এসেছিল। প্রথমবারের মতো এখানে রক্তপাত বন্ধ হয়েছিল। তখন ওই মেয়েটি বলে আমরা সবাই ভেবেছিলাম হেল ইউনিভার্সিটিতে হয়তো শান্তি বিরাজ থাকবে, কিন্তু এখানে রক্তপাত এবং মৃত্যু ছাড়া কোনো কিছুই পার্মানেন্ট নয়। ভয়ঙ্কর ব্যাপার হলো সব রাক্ষসরা তখন আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। সামান্থা 2 মাসের মধ্যে
টপ 10-এর জায়গা করে নিয়েছিল আর তুমি 1 মাসের মধ্যে টপ 10-এ জায়গা করে নিয়েছো। সেও তোমার মতোই আমাদেরকে শান্তির আশা দিয়েছিল, কিন্তু সত্যি বলতে তুমি তার থেকে অনেক আলাদা। জেন বলে, হেল ইউনিভার্সিটিতে শান্তি ফিরে আসার পর কি হয়েছিল? হেল ইউনিভার্সিটিতে আবারও হত্যাকাণ্ড শুরু হলে সামান্থা কেন সব থামাতে পারেনি? মেয়েটি তখন জেনকে বলে, কারণ ম্যাডাম ভায়োলেটের ছেলে তার প্রেমে পড়েছিল, সে আগের সুপ্রিমো ছিল। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এরপর জেন আর ভ্যানিসা একসাথে লাইব্রেরিতে ছিল আর সবাই জেনকে দেখে ভয় পাচ্ছিল, যা দেখে ভ্যানিসা অবাক হয়ে যায়। ভ্যানিসা বই আনতে গেলে জেন একটি টেবিলে বসতে যায়, কিন্তু সবাই তাকে দেখে ভয় পেয়ে ওখান থেকে দ্রুত চলে যায়। জেন ওদেরকে থামানোর চেষ্টা করলেও পারে না। জেনের অনেকটা মন খারাপ হয়ে যায়। আর তখনই সেখানে লাইব্রেরিয়ান লিওনার আসে। উনি জেনকে জিজ্ঞেস করে, তুমি কি জেন? ও বলে হ্যাঁ। তখন লিওনার বলে, তুমি তো 9 পজিশনে আছো, তোমার বন্ধুরা ভালো মতো পড়াশোনা করছে যেন তারা টপ 10-এ আসতে পারে এবং এখান থেকে চলে যেতে পারে, কিন্তু তুমি তো অলরেডি টপ 10-এ এসেছো, তাহলে কেন তুমি এই জাহান্নাম থেকে চলে যাচ্ছ না? তুমি তো এই ভার্সিটির ইতিহাস জানতে চাও, কিন্তু তুমি তো অলরেডি সবকিছু জানো, তবুও কেন ওদেরকে তোমায় বোকা বানাতে দিচ্ছ? কেউই তোমাকে সাহায্য করতে পারবে না, এমনকি তোমার বন্ধুরাও না। তোমার কখনোই কাউকে বিশ্বাস করা উচিত নয়। ইতিহাস প্রতিবার রিপিট হয়, কিন্তু আশা করি এবার তুমি জয়ী হবে। এই বলে সে চলে যায়। তখনই ভ্যানিসা বই নিয়ে আসলে ও দেখে জেন অনেকটা ভয় পেয়ে আছে। ভ্যানিসা বলে, কি হয়েছে? ও বলে, কিছুই না। মিস লিওনারা উল্টাপাল্টা অনেক কিছু বলছিল, আমি তার কোনো কথাই বিশ্বাস করিনি। তখন জেনের মনে পড়ে ওর তো ক্লাস আছে, তাই ও দৌড়ে চলে যায়। তখন ভ্যানিসার সাথে লিয়াম নামের একটি ছেলের পরিচয় হয়। লিয়াম ভ্যানিসাকে পড়তে হেল্প করে আর মনে হচ্ছিল লিয়াম ভ্যানিসাকে পছন্দ করে। লিয়াম তখন ভ্যানিসাকে টেনে ক্যাফেটেরিয়ায় নিয়ে আসে। তখন ভ্যানিসার সেখানকার সবচেয়ে দামি খাবার অর্ডার করে। এই শুনে লিয়াম ভ্যানিসাকে বলে, তুমি হয়তো ভুলে গেছো যে এখানে সবকিছুই ফ্রি। যা শুনে ভ্যানিসা অনেক এম্বারেস ফিল করে আর ওদের দুজনের মধ্যে এখানে ফ্রেন্ডশিপ হয়ে যায়। ওরা খাবার খাচ্ছিল আর তখনই সেখানে ওদের ফ্রেন্ডদের গ্রুপ চলে আসে। জিরম তো লিয়ামকে এখানে দেখেই অনেক জেলাস ফিল করছিল, কারণ ও তো ভ্যানিসাকে পছন্দ করত। ওরা সবাই তখন লিয়ামের সাথে পরিচিত হয় আর ভ্যানিসাকে জেন আর মিয়া টিস করতে থাকে। ওরা সবাই এখানে ওদের দুজনকে নিয়ে মজা করতে থাকে, তাই এখানে অনেকটা হই হুল্লোড় শুরু হয়ে যায়। তখনই সেখানে একটি মেয়ে এসে গ্লাস ভেঙে ফেলে দেয় আর চিৎকার করে ওদেরকে বলে, তোমরা অনেক বেশি শব্দ করছো, তোমাদের জন্য আমার গ্লাস ভেঙে গেছে। এই বলে ও কান্না করতে থাকে। আর এই মেয়েটার নাম হলো রোকসেন। লিয়াম ওর কাছে গিয়ে ওর কেয়ার করতে থাকে। ভ্যানেসা বলতে থাকে একটা গ্লাস ভেঙে যাওয়ার জন্য সে এত নাটক কেন করছে। এটা দেখে জেন তখন ওকে বলে, তুমি কি জেলাস ফিল করছো? রোকসেন তখন চিৎকার করে বলতে থাকে, এই সব কিছু তোমাদের দোষ। এই বলে ও চলে যায়। লিয়াম ওদেরকে বলে, রোকসেন আসলে রেস সিলভানিয়ার গার্লফ্রেন্ড। যদি রেস সিলভানিয়া এখানকার কিং হয় তাহলে অটোমেটিকলি রোকসেন এখানকার কুইন। যদি তোমরা কখনো ওর সাথে ঝামেলা জড়াও তাহলে তোমাদেরকে রেস সিলভানিয়াকে মোকাবেলা করতে হবে, তাই তোমরা ওর থেকে দূরে থেকো। তখনই একটি মেয়ের চিৎকার শুনে ওরা দৌড়ে সেখানে যায় আর গিয়ে দেখে ওখানে একটি ছেলের লাশ পড়ে আছে। মিস কাত এসে বলে এই আবর্জনাকে এখান থেকে সরাতে আর সবাইকে চলে যেতে বলে। ওরা বলে, আপনারা কি কিছুই করবেন না? অন্তত কে এটা করলো তাকে খুঁজে বের করুন। মিস কাত বলে, যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে তোমরা খুঁজে বের করতে পারো, আমার এসব কাজের জন্য কোনো সময় নেই। লিয়াম তখন ওদেরকে বলে, এই ভার্সিটিতে কেউ মারা গেলেও কারো কিছু যায় আসে না। এই কথা বলে ও সবাইকে বাই বলে ওখান থেকে চলে যায়। জেন এসব দেখে শকড হয়ে দাঁড়িয়ে থাকে। তখন জেন ছেলেটির হাতে একটি ব্রেসলেট দেখে ওর মনে পড়ে এই ছেলেটাই তখন নাজিরকে মারছিল, এর মানে নাজিরই ওর এই অবস্থা করেছে। এরপর জেন পরিত্যক্ত বিল্ডিং এ এসে দেখে পুরো বিল্ডিং জুড়ে শুধু রক্ত। সেখানে ও অনেকটা ভয় পাচ্ছিল আর ও আশেপাশে কারো উপস্থিতি টের পাচ্ছিল। এভাবেই অনেকবার ওর মনে হয় যে ওর পেছন দিয়ে কেউ বারবার চলে যাচ্ছে, তাই ও চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি কে? তখনই জেন দেখে একটি ছেলে তার নিজের গলায় ছুরি দিয়ে ধরে দাঁড়িয়ে আছে আর বলছে, এখানে আমার কোনো দোষ নেই। জেন ওকে শান্ত করে বলতে থাকে, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু ছেলেটি শুধু বলতে থাকে, আমি এটা করতে চাইনি, এখানে আমার কোনো দোষ নেই। এই বলে ও জেনের ওপর হামলা করে দেয়। জেন ওকে একটা লাথি মেরে দাঁড়িয়ে যায় আর জেন ছেলেটার সাথে ফাইট করতে থাকে। ছেলেটা তখন ছুরিটা দিয়ে জেনকে আঘাত করে, কিন্তু সেটা দেওয়ালে গিয়ে লাগে।
লাগে। আর ছেলেটি কান্না করে বলতে থাকে, আপনি কেন আমাকে বিশ্বাস করছেন না? তখনই ওর বন্ধু এসে বলে, আমি তোমাকে বিশ্বাস করি। আসলে এই ছেলেটাই ওদের ওই বন্ধুকে মেরে ফেলেছে, যার লাশ জেনরা ক্যাফেটেরিয়ায় দেখেছিল। ও বলে, আসলে আমার বন্ধু অনেক কঠিন সময় পার করছে, কারণ ও আমাদের আরেকজন বন্ধুকে মেরে ফেলেছে। জেন বলে, যাকে আমরা ক্যাফেটেরিয়ায় দেখলাম? সে বলে, হ্যাঁ। জেন জিজ্ঞেস করে, কেন ওরা তাদের নিজেদের বন্ধুদেরকে মেরে ফেললো? কারণ ব্ল্যাক গ্যাং আমাদেরকে টার্গেট করেছে। যদি এমনটা না করতাম তাহলে তারাই আমাদেরকে মেরে ফেলতো। ও জেনকে জিজ্ঞেস করে, মিশন, আপনি কি নিজেকে বাঁচানোর জন্য অন্য কাউকে মেরে ফেলতে পারতেন? এই বলে ও নিজের বন্ধুর গলায় ছুরি ঢুকিয়ে দেয় আর ওকে মেরে ফেলে। জেন তখন প্রচন্ড চিৎকার করে ওকে থামানোর চেষ্টা করে। চোখের সামনে কাউকে এভাবে মারা যেতে দেখে জেন রাগে কষ্টে অনেক কান্না করছিল। ছেলেটা জেনকে ছুরি দিয়ে ওকে মেরে ফেলতে বলে, কিন্তু জেন ওটা ফেলে দেয় আর বলে, অন্য কোনো উপায় নিশ্চয়ই আছে। এই বলে ও চলে যায়। এরপর জেন পানি পান করছিল আর তখনই ওপর থেকে একটি লাশ নিচে পড়ে যায়। জেন তখন দেখে এটা তো ওই ছেলেটারই লাশ, যা দেখে ও প্রচন্ড চিৎকার করে। এরপর ও সুপ্রিমোর অফিসে চলে আসে। অনিল আর ফ্রিজি সেখানে এসে বলে যে 3 জন মারা গেছে, তবে তাদের কাউকেই শনাক্ত করা যাচ্ছে না। কিন্তু জেন তো ওদের সবাইকেই চেনে, তাই ও সবার নাম বলে। এসব জানতে পেরে বলে, সবাই ডিসরেসপেক্টিং হয়ে যাচ্ছে, তাই সবাইকে আমাদের আরো ভয় দেখানো উচিত, যেন স্টুডেন্ট গভর্নমেন্ট কাউন্সিলরের পাওয়ার লস না হয়। একথা শুনে জেন এসে পানি পান করতে থাকলে এস বলে, আমি এখন মিটিং করছি, আর তুমি কি চাও যে আমি মিটিং ক্যান্সেল করে দিই যেন তুমি খাবার খেতে পারো? জেন তখন রেগে বলে, সুপ্রিমো, এত নাটক কেন করছো? ওভার অ্যাক্টিং করা বন্ধ করো। তুমি একা নও যে কিলারকে থামাতে আগ্রহী। মানে জেনের এস এর কাজ করার পদ্ধতি পছন্দ হয়নি। কোথায় এস কিলারকে ধরে শাস্তি দেবে তা নয়, ও শুধু ওর স্টুডেন্ট কাউন্সিলর নিয়ে চিন্তা করছে। অনিল তখন ফ্রিজিকে বলতে থাকে, ওর এমন ব্যবহারের জন্য হয়তো তুমি আবারও তোমার পজিশন ফিরে পাবে। জেন তখন এসকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল। তখন এস ওকে ধরে বলে, তুমি এইমাত্র কি বললে? সেটা কি আবারও বলবে? জেন বলে, তুমি আমাকে খুব ভালোভাবেই শুনতে পেয়েছো। এস অনিলকে বলে, কিছু ডকুমেন্ট আছে, সেগুলো মিস ভায়োলেটের কাছে নিয়ে যাও। আর জেনকে বলে, এইমাত্র তুমি যে ব্যবহার করলে এজন্য তোমাকে শাস্তি পেতে হবে, আর তোমার শাস্তি হলো অনিল ফিরে এলে ওই ডকুমেন্টগুলো কপি করে আমার কাছে নিয়ে আসবে। একথা শুনে জেন ওখান থেকে চলে যায়। তখন ফ্রিজি এসে বলে, সুপ্রিমো, তোমার কি মনে হয় না জেন যে ভুল করেছে এর জন্য ওর শাস্তিটা অনেক কম হয়ে গেছে? এস বলে, তুমি কি আমাকে প্রশ্ন করছো? তুমি হয়তো ভুলে গেছো যে মতামত শেয়ার করার কোনো অধিকার তোমার নেই, কারণ তুমি আর এসএসজি কাউন্সিলরের কেউ নও। একথা শুনে ফ্রিজি ওকে সরি বলে। এরপর অনিল জেনকে ওই ডকুমেন্টগুলো দেয় আর বলে, তুমি অনেক লাকি মিশন, ভেবেছিলাম তোমাকে হয়তো হেল জেলে দিবে। একথা শুনে জেন ওকে বলে, তোমার কি খারাপ লাগছে আমাকে এত কম শাস্তি দেওয়া হয়েছে বলে? অনিল বলে, এরকমের কিছুই নয়, তবে আমি অবাক হয়েছি। মনে হয় তোমার প্রতি সুপ্রিমোর দুর্বলতা আছে। জেন বলে, আমার ওর কোনো কিছুরই দরকার নেই। অনিল বলে, ঠিক বলেছ। এস এর সাথে বন্ধুত্ব করা মানে জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীর সাথে বন্ধুত্ব করা। তবে তুমি যদি ভেবে থাকো যে হেল জেল সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি যা সুপ্রিমো দিয়ে থাকে, তাহলে এটা ভুল ভেবেছ, কারণ ওর কাছে এর থেকেও ভয়ঙ্কর শাস্তি আছে। জেন বিরক্ত হয়ে বলে, তোমার কি কথা বলা শেষ হয়েছে? কারণ আমার করার মতো অনেক কাজ আছে। এই বলে ও ডকুমেন্টগুলো নিয়ে এস এর অফিসে যাচ্ছিল আর ভাবছিল এস এর কিভাবে আমার প্রতি কোনো দুর্বলতা থাকতে পারে। ও তো এমন একটা মানুষ যে মিটিং এ সামান্য পানি পান করার জন্য আমাকে পানিশমেন্ট দিয়েছে। তখনই যাওয়ার পথে রেস সিলভানিয়ার গার্লফ্রেন্ড রোক্সেন এসে হাজির হয় আর বলে, এর মানে গুজবটা সত্যি যে তুমি নতুন সেক্রেটারি হয়ে গেছো। তবে এটা এত গর্ব করার কিছুই নয়, কারণ তুমি এখানে একটি কাজের মেয়ে, কোনো রানী নও, বরং দাসীর মতো, যেমনটা লো ক্লাস হয়ে থাকে। জেন এসব শুনেও চুপচাপ চলে যাচ্ছিল, কিন্তু রোক্সেন ওকে ধাক্কা দেয়। এতে জেন রেগে বলে, আমি বলেছি আমাকে সাইড দাও। এই শুনে রোক্সেন রেগে জেনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তুমি এখানে আমার জায়গাটা জানো না, তাই না? তোমার থেকে আমার ফ্রেন্ডদেরও এখানে বেশি ভ্যালু আছে। ও জেনকে বলে, আমরা তোমার থেকেও অনেক ওপরে আছি, তাই আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এরকমের অ্যাটিটিউড কখনোই দেখাতাম না, কারণ তুমি কখনোই আমাদের থেকে বেটার হতে পারবে না। তুমি ঠিক আমার জুতার ময়লার মতো। জেন তখন দাঁড়িয়ে যায় আর বলে, আমি এরকমের কারো থেকে কোনো মতামত চাই না যে সব সময় নিজের র্যাঙ্ক আর ইমেজ নিয়ে ভয়ে থাকে। তুমি নিজের আসল রূপটা সবাইকে দেখিয়ে দিচ্ছ। তুমি আসলে একটা ইনসিকিউর কুকুর। এই শুনে রোক্সেন জেনকে একটি থাপ্পড় মেরে বলে, তুমি জানো না আমি কে। জেন তখন ওকে বলে, আমি যদি তোমার
তোমার থাপ্পড়কে রেটিং দিই তাহলে এটা 50 ডিগ্রি হবে। আর এখন আমার এই 180 ডিগ্রি থাপ্পড়টা একবার ট্রাই করে দেখো। এই বলে জেন ওকে এমন একটা থাপ্পড় মারে যে ও ফ্লোরের ওপর পড়ে যায় আর কান্না করতে থাকে। জেন বলে, আমি শুনেছি তুমি এখানকার কুইন, কিন্তু আমি তো শুধু কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছি। রোকসান বলে, আমি রেসকে সব বলে দেব। জেন তখন ওকে বলে, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, আর তুমি তো এটা ভালোভাবেই করতে পারবে তাই না, লুজার কোথাকার। এই বলে জেন চলে গেলে রোকসান রেগে বলতে থাকে, তোমাকে অবশ্যই এর জন্য পস্তাতে হবে, আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে ও জেনকে একটি গালি দেয়। এরপর জেন এস এর অফিসে কাউকে না দেখতে পেয়ে ডকুমেন্টগুলো ওখানে রেখে দেয় আর কিছু ডকুমেন্ট ম্যাডাম ভায়োলেটের কাছে নিয়ে আসে। ম্যাডাম ভায়োলেট বলে, তোমাকে দেখলে আমার একজনের কথা মনে পড়ে, কিন্তু কার কথা মনে পড়ে উনি জেনকে বলে না। ম্যাডাম ভায়োলেট জেনকে তাড়াতাড়ি করে হোস্টেলে ফিরে যেতে বলে, কারণ কিছুক্ষণের মধ্যেই ব্লাডি নাইট শুরু হবে আর এসএসজি সেক্রেটারি যদি কিছু হয় তাহলে এটা এসএসজি কাউন্সিলরের জন্য অনেক অপমানজনক হবে। তাই জেন তাড়াতাড়ি করে চলে আসে। তখন ভ্যানেসা ওকে টেনে ধরে বলে, এটা কি সত্যি যে তোমার আর রোকসানের ফাইট হয়েছে? জেন বলে, হ্যাঁ, কিন্তু জেন বলে এটা ও আগে শুরু করেছিল আর ও বলেছিল ও নাকি আমাদের থেকে অনেক বেটার। ভ্যানেসা বলে, এটা পয়েন্ট নয়। জেন বলে, অবশ্যই এটাই পয়েন্ট, আমরা কবে এভাবে নিজেদেরকে ছোট হতে দিয়েছি। ভ্যানেসা বলে, এটা তখন ছিল যখন আমরা বাইরে ছিলাম, কিন্তু মনে রেখো এটা হেল ইউনিভার্সিটি, তুমি নিজেকে বিপদে ফেলছো। জেন বলে, তো তুমি আমাকে কি করতে বলো? ওকে আমার সাথে যা খুশি তাই করতে দিব? ভ্যানেসা বলে, হ্যাঁ, কারণ তুমি একা নও যে বিপদে পড়বে, আমরা সবাই বিপদে পড়তে পারি। তোমার মাথায় কি এই কথাটা কখনোই আসেনি? তাই ফাইট করা বাদ দিয়ে র্যাঙ্ক বাড়ানোর দিকে ফোকাস করো, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। এসব শুনে জেন অবাক হয়ে যায়, আরও কিছু না বলেই ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ভ্যানেসা ওকে আটকে বলে, তুমি শুধুমাত্র তোমার কথাই চিন্তা করো তাই না? স্বার্থপর হওয়া বন্ধ করো, দয়া করে আমাদের কথাও একবার চিন্তা করো। এই বলে সে চলে যায়। এর পরের সিনে আমরা ওদের গ্রুপের সবাইকে দেখতে পাই। ওরা সবাই পড়াশোনায় ফোকাস করছিল, কারণ ওরা টপ 10 এর মধ্যে যাওয়ার চেষ্টা করছিল। তখনই এখানে ফ্রিজি এসে জেনকে বলে, তোমাকে সুপ্রিমো ডাকছে, আর তুমি এখনো তোমার বন্ধুদের সাথে কেন থাকো? জেন ওর কথার কোনো উত্তর না দিয়ে এস এর কাছে যাচ্ছিল। তখন ম্যাট ওকে জিজ্ঞেস করে, তোমার আর ভ্যানেসার কি হয়েছে? জেন বলে, আমাদের দুজনের ঝগড়া লেগেছে আর আমার ওকে সরি বলা উচিত। ম্যাট বলে, তুমি সত্যি তোমার বন্ধুদেরকে অনেক ভালোবাসো? জেন বলে, অবশ্যই বাসি। ম্যাট তখন জেনকে বলে, কিন্তু আমি নোটিস করেছি যে তোমার ভালোবাসা ধীরে ধীরে শিফট হয়ে যাচ্ছে, সুপ্রিমোর সাথে তুমি অনেক ক্লোজ হয়ে যাচ্ছ। তখন ম্যাট মজা করে বলে, মনে হয় আমি ধীরে ধীরে রিপ্লেস হয়ে যাচ্ছি তাই না? জেন বলে, আমাদের শুধু দেখতেই ক্লোজ মনে হয়, কারণ আমরা একসাথে কাজ করি, তবে আসলে আমরা ক্লোজ নই। এস তো আমাকে কখনো গুড মর্নিংও উইশ করেনি। ম্যাট বলে, যাই হোক, আমি জানি তোমার মনের মধ্যে একমাত্র আমিই আছি, আমি তো তোমার ক্রাশ তাই না? এই শুনে জেন হাসে। ম্যাট বলে, এস তোমাকে দিয়ে একটু বেশিই কাজ করায়, আমি তোমাকে অনেক মিস করি, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ভালো মতো সময়ও কাটাতে পারছি না। জেন ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ম্যাট ওকে জিজ্ঞেস করে, আচ্ছা জেন, কে বেশি হ্যান্ডসাম, আমি নাকি ওই সুপ্রিমো? এর উত্তরে জেন ওকে বলে, অবশ্যই তুমি। আর তখনই পাশের রুম থেকে এস বেরিয়ে আসে আর ওদের দুজনকে একসাথে দেখে ও প্রচন্ড রেগে যায় আর জেনকে ভেতরে যেতে বলে। আর এস কে দেখে বোঝা যাচ্ছিল যে ও অনেক বেশি জেলাস ফিল করছে। এরপর এস জেনকে অনেক কথা শোনায় যে তোমার ফ্রেন্ডের জন্য তোমার কাছে অনেক সময় থাকে, কিন্তু সব সময় আমাকে তোমার জন্য অপেক্ষা করতে হয়, তুমি সব সময় বিজি থাকো আর বেপরোয়া ভাবে চলাফেরা করো। এই কথাগুলো বলতে এসেরও অনেক খারাপ লাগছিল। এস তখন ওকে বলে, তোমার রোকসানের সাথে ফাইট করে কি লাভ হলো? জেন বলে, আমি ওকে 180 ডিগ্রি একটা থাপ্পড় মেরেছি আর এটা করে আমি অনেক আনন্দ পেয়েছি। এস বলে, রোকসান এখানকার কুইন, ওকে কেউ টাচ করতে পারে না, তুমি ওকে এভাবে মারতে পারো না, তুমি শুধু একটা পাওয়ারলেস সেক্রেটারি। জেন বলে, অবশ্যই, কিন্তু এটাতে আমার কিছু যায় আসে না। কেউ যদি আমার সাথে বাজে ব্যবহার করে বা কেউ আমাকে কষ্ট দেয় তাহলে আমি অবশ্যই ফাইট ব্যাক করব, সেটা কোনো কুইন হোক বা সুপ্রিমো, আমার যায় আসে না। সুপ্রিমো ওর এত সাহস দেখে হা হয়ে যায়। এরপর সুপ্রিমো ওকে শাস্তি হিসেবে 1 সপ্তাহ পুরো ক্যাফেটেরিয়া পরিষ্কার করতে বলে। আর এসকে দেখে বোঝাই যাচ্ছে যে ও জেনকে অলরেডি ভালোবেসে ফেলেছে। জেন ইতিমধ্যে এত বড় বড় ভুল করেছে, কিন্তু এস ওকে তেমন কোনো শাস্তি দেয়নি, প্রত্যেকবার ওকে খুব কম শাস্তি দিয়েছে। জেন তখন ওকে বাই বলে চলে যায়। এরপর ক্লাস শেষে জেন যখন যাচ্ছিল তখনই সেলিন এসে ওকে বলে, তুমি অনেক বিপদে আছো আর তোমার বন্ধুদের মধ্যেই একজন বিশ্বাসঘাতক
আছে। এই বলে ও চলে যায়। এরপর জেন ক্যাফেটেরিয়া পরিষ্কার করছিল আর মনে মনে এসকে অনেক গালাগালি দিচ্ছিল। তখনই ওখানে এস চলে আসে আর জেন ওকে দেখেও না দেখার ভান করে। ও মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। তখন এস হঠাৎ করেই ওকে জিজ্ঞেস করে, তোমার ফ্যামিলিতে কে কে আছে? জেন বলে, তুমি হঠাৎ এই ধরনের প্রশ্ন কেন করছো? এস বলে, হয়তো কথা বলতে বলতে কাজ করলে তোমার কাজটা তাড়াতাড়ি হবে, তাই আমি জানতে চাই তোমার ফ্যামিলি কেমন। জেন বলে, আমরা অন্যান্য সাধারণ ফ্যামিলির মতোই। আমার মা অনেক পরিশ্রমী একজন মানুষ। আমার বড় বোন অ্যালিসন, ও অনেক সুন্দর এবং সবকিছুতেই অনেক ভালো। আর এস শুধু ওর মুখের দিকেই হা করে তাকিয়েছিল। এস তখন জেনকে ওর ফ্রেন্ডদের ব্যাপারেও জিজ্ঞেস করে। জেন বলে, তুমি তো ওদেরকে চিনো? এস বলে, হ্যাঁ, শুধু নাম জানি, কিন্তু আমি ওদেরকে সেইভাবে চিনি না। তখন জেন ওকে নিজের ফ্রেন্ডদের ব্যাপারে বলতে থাকে যে ওরা আমার ফ্যামিলির মতো। মিয়া হলো আমাদের গ্রুপের হার্ট। ডেভিড আর জিরোম হলো এমন একটা মানুষ, যদি তুমি হাসতে চাও তাহলে তোমাকে ওদের কাছে যেতে হবে। ভ্যানিসা হলো আমাদের গ্রুপের সবচেয়ে সাহসী মেয়ে, এমনকি আমার থেকেও বেশি সাহসী। ও সবসময় আমাদের সবার কথা চিন্তা করে যেন আমরা কোনোভাবেই কষ্ট না পাই। আর ম্যাট হলো সবচেয়ে বিশ্বস্ত মানুষ। এই বলে ও সুপ্রিমোকে নিজের ব্যাপারেও কিছু বলতে বলে। এতে এস বলে, এটা অনেক বড় কাহিনী, নেক্সট টাইম তোমাকে বলবো। এরপর জেনের যখন সমস্ত কাজ শেষ হয়ে যায়, সুপ্রিমো বলে, তুমি সবকিছু অনেক তাড়াতাড়ি আর সুন্দরভাবে করেছো। ওরা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে আর এস এর প্রশংসা শুনে তো জেন লজ্জায় লাল হয়ে যায়। ও তাড়াতাড়ি ওখান থেকে চলে যায় আর এটা দেখে এস খুশি হয়ে যায়। এরপর জেন ক্যাফেটেরিয়া থেকে হোস্টেলে যাচ্ছিল। তখনই ওর মনে হয় কেউ ওকে ফলো করছে। এটা বুঝতে পেরে ও অনেকটা ভয় পেয়ে যায় আর তখনই কিছু ছেলে ওর পিছু করতে থাকে। জেন দৌড়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ওরা সবাই ওকে ধরে ফেলে। এরপর ওকে একটি জায়গায় বেঁধে রেখে ওরা বলছিল, এখন পর্যন্ত কেউ কুইন রোক্সেনকে কষ্ট দেওয়ার সাহস পায়নি। অর্থাৎ ওরা ডেভিল গড গ্যাং এর সদস্য, আর রোক্সেনের সাথে ঝগড়া করার জন্য ওকে এখানে ধরে আনা হয়েছে। তখনই ওখানে রেস সিলভানিয়া চলে আসে। ও সবাইকে বাইরে চলে যেতে বলে। আর এই ছেলেটাই একবার জেনকে বাঁচিয়েছিল, কিন্তু রেস এসে জেনকে একটা থাপ্পড় মারে আর বলে, যেমন কর্ম তেমন ফল। এটা রোক্সানের জন্য ছিল। আমি জানি তুমি অনেক সাহসী, কিন্তু তোমার ফ্রেন্ডদের কি হবে? ওরা তো তোমার মতো সাহসী নয়। কি হবে যদি আমি ওদেরকে কষ্ট দিই? মিয়াকে দিয়ে শুরু করলে কেমন হয়? জেন ওর এইসব কথায় একদম ভয় পায় না। ও বলে, তুমি হয়তো জানো না আমি মৃত্যুকে সাথে নিয়ে ঘুরি, আর তুমি শীঘ্রই মারা যাবে। জেন তখন ওকে বলে, তুমি রেস সিলভানিয়া, তাই না? তুমি আমাকে এখনই ছেড়ে দিবে, আর তা না হলে আমি তোমার সিক্রেট সবাইকেই বলে দিব। রেস বলে, আমার এমন কোনো সিক্রেট নেই যেটা তুমি আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারো। জেন তখন বলে, তুমি তার মাস্ক পরে আছো বলেই ভেবেছো তুমি আমাকে বোকা বানাতে পারবে? তুমি তো আসল রেস সিলভানিয়া নও। এটা শুনে সে কিছুটা ভয় পেয়ে যায়। জেন তখন হেসে বলে, আমি রেসকে খুব ভালোভাবেই জানি। তুমি যতই তার মাস্ক পরে রেস সিলভানিয়া সাজার চেষ্টা করো না কেন, আমাকে কখনোই বোকা বানাতে পারবে না, কারণ আমি অলরেডি আসল রেসের সাথে দেখা করেছি। ছেলেটা বলে, আমি তোমাকে এখনই মেরে ফেলতে পারি। এই বলে ও নিজের মাস্ক খুলে ফেলে আর বলে, আমি তোমাকে আন্ডার এস্টিমেট করেছিলাম। আমি সবাইকে বোকা বানিয়েছি, এমনকি রোক্সেনকেও, কিন্তু তুমি আমাকে ধরে ফেলেছো। ছেলেটা বলে, এখন 6:53 বাজে। যদি তুমি এখান থেকে চলে যেতে চাও তাহলে এটাকে সিক্রেট রাখতে হবে, না হলে তুমি ব্লাডি নাইটে মারা যাবে। জেন আর কিছু না ভেবে রাজি হয়ে যায়। তাই ছেলেগুলো ওর হাতের বাঁধন খুলে দেয়। আর তখন জেন চলে যাওয়ার সময় ছেলেটাকে বলে, তোমার সিক্রেট মানে আমারও সিক্রেট। এই বলে ওকে একটা থাপ্পড় লাগিয়ে প্রতিশোধ নিয়ে চলে যায়। এদিকে জেন অনেক ক্লান্ত ছিল, তাই ও ঠিকভাবে হাঁটতে পারছিল না। আর তখনই ব্লাডি নাইটের অ্যালার্ম বেজে ওঠে। ও দৌড়ে চলে যাওয়ার সময় হঠাৎ করেই পড়ে যায়। ও ছেলেগুলোকে কোনোভাবে ছাড়িয়ে গেটের কাছে চলে আসে, কিন্তু ওখানে আরো একটি ছেলে চলে আসে। জেন ওকে লাথি মেরে কোনো রকমের দরজাটা আটকে দেয়। আর তখনই কেউ ওকে ধরে ফেলে। জেন ভয়ে চিৎকার করতে থাকে, তবে সেটা ম্যাট ছিল। সবাই ওকে নিয়ে অনেক চিন্তা করছিল। এতে ভ্যানেসা ওকে অনেক কথা শোনাতে থাকে যে সব সময় তুমি আমাদেরকে চিন্তায় কেন ফেলো। ম্যাট বলে, এসব বাদ দাও, গুরুত্বপূর্ণ বিষয় হলো ও এখন ঠিক আছে। এতে জেন বলে, না, ভ্যানেসা ঠিক বলেছে, এটা আমার ভুল ছিল। আমি সব সময় সেলফিশ ছিলাম, কখনোই তোমাদের ব্যাপারে ভাবিনি যে তোমরা আমাকে নিয়ে কতটা চিন্তা করো। এর জন্য আমি সত্যি অনেক সরি। মিয়া আর ভ্যানেসা ওকে জড়িয়ে ধরে আর ওদের মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। তখনই জিরোম বলে, দেব কি তোমার সাথে ছিল? জেন বলে, না। ওরা বলে দেব এখনো ক্লাস থেকে ফিরে আসেনি। ওরা সবাই অনেক চিন্তিত হয়ে যায়, এখন কি করবে বুঝতে পারে
পারে না। জিরোম আর ম্যাট বাইরে গিয়ে দেবকে খুঁজতে চায়, কিন্তু জেন ওদের দুজনকে বাইরে যেতে দিতে চায় না। ও বলে বাইরে গেলে যদি তোমাদেরও বিপদ হয় এতে ঝামেলা শুধু পারবে। ভ্যানিসা বলে জেন ঠিক বলেছে, আমরা ওর জন্য অপেক্ষা করি, এটাই ভালো হবে। এরপর মেয়েরা শুয়ে পড়ে, কিন্তু কারোরই ঘুম আসছিল না। সবাই দেবকে নিয়ে চিন্তা করছিল যে ও কি এখনো বেঁচে আছে কিনা, আর ওদের এইভাবে অপেক্ষা করা কি ঠিক হচ্ছে কিনা। তখনই ওরা বাইরে থেকে অনেক চিৎকার শুনতে পায়, কিন্তু প্রত্যেক রাতের মতোই ওদেরকে এইসব ইগনোর করতে হয়। জেন উঠে মুখে পানি দেয়, আর তখনই ও দেখে বাইরে থেকে দেব আসছে। দেব অনেকটা আহত ছিল। জেন ওকে ধরে নিয়ে আসে আর জিজ্ঞেস করে ও এতক্ষণ কোথায় ছিল। দেব তখন ওদেরকে বলে আমি এতক্ষণ লুকিয়েছিলাম, সবাই চলে যাওয়ার পরই আমি এসেছি। সবাই এখানে দেবের অনেক কেয়ার করতে থাকে। ওরা বলে তুমি কি জানো আমরা তোমার জন্য কত চিন্তা করছিলাম। তখন ওর ফ্রেন্ডরা ওকে জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কোথায় ছিলে, তুমি বাইরে কি করছিলে, আর তুমি টাইম কেন দেখোনি। দেব বলে ক্লাস শেষ হওয়ার পর আমি একটু বাতাস নিতে গিয়েছিলাম। জেন বলে তুমি এটা কিভাবে করতে পারো, ব্লাডি নাইটের মধ্যে তোমার ঠান্ডা বাতাস নিতে ইচ্ছে করলো। দেব সবাইকে সরি বলে ঘুমাতে চলে যায়, আর জেন অনেক রেগে যায়। তখন মিয়া বলে এটা তোমারও বোঝা উচিত, আমাদেরও ঠিক এমনই লেগেছিল যখন তুমি বাইরে ছিলে। যাই হোক, পরের দিন সকালে সবাই রেডি হয়ে যায় স্কুলের জন্য, আর এসে দেখে ম্যাট সবার জন্য রান্না করেছে। সবার খাবার খেয়ে ক্লাসের দিকে যায়, আর এদিকে বাইরের সমস্ত রক্ত পরিষ্কার করা হচ্ছিল। ওরা যখন ক্লাসে যাচ্ছিল তখন স্যার অ্যালভারেজ জেনকে ডাকে আর বলে তুমি তোমার গ্রেড নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাকে হাইস্ট গ্রেড দিব, কিন্তু তুমি শুধু আমার হয়ে কাজ করবে। জেন বলে কিন্তু আমি এখনো জানি না যে ওই হিডেন ল্যাবটা কোথায়। উনি বলে তুমি তোমার সেক্রেটারির দায়িত্ব পালন করো আর তাদের প্রত্যেকটা পদক্ষেপের ওপর নজর রাখো। তখন জেন ওনাকে বলে যদি ওরা আমাকে ধরে ফেলে তাহলে কি হবে, আমি এত তাড়াতাড়ি মারা যেতে চাই না স্যার, আমাকে আমার বন্ধুদের সাথে এই জায়গা থেকে পালিয়ে যেতে হবে। স্যার অ্যালভারেজ বলে একটা ঝড় আসতে চলেছে, সবার সেফটি এখন তোমার হাতে, তাই প্লিজ সাবধানে থেকো। রাতে জেন এসব কিছুই ভাবছিল। ও ভাবতে থাকে ওদের সাথে লড়াই করার জন্য কি আমাকেও রাক্ষস হতে হবে, আমাকে কি ওদের থেকেও ভয়ঙ্কর হতে হবে। পরের দিন সকালে জেন ক্লাসে যাচ্ছিল, তখন কিছু স্টুডেন্ট ওকে ডেকে সাহায্য করতে বলে, কিন্তু বাকিরা বলতে থাকে ওর মধ্যে কোনো হৃদয় নেই, ও একটা রাক্ষস। ওরা বলে আমরা ভেবেছিলাম তুমি দ্বিতীয় সামান্থা হবে, কিন্তু তুমিও একদম তার মতোই, তুমিও কোনো কিছুই ঠিক করতে পারবে না। জেন কি উত্তর দিবে বুঝতে না পেরে ওখান থেকে দৌড়ে চলে আসে। এরপর প্রিন্সিপাল সবাইকে ডেকে পাঠায় কিছু বলার জন্য। তখন সবাই ওনাকে গ্রিট করলেও জেন ওনাদেরকে গ্রিট করে না, যা দেখে ম্যাডাম জেনকে সামান্থা বলে ডাকে। এস তখন ম্যাডাম ভায়োলেটকে শুরু করতে বলে। ফ্রান্সিসকো তখন সবার উদ্দেশ্যে বলে আমরা এখানে আমাদের আগের হেডমাস্টারকে সম্মান করার জন্য একত্রিত হয়েছি। তখন ম্যাডাম ভায়োলেট আগের হেডমাস্টারকে নিয়ে বাজে কথা বলে যে সে আগে বোকার মতো স্কুল চালাচ্ছিল, সে মারা গিয়েছে ভালোই হয়েছে। তখনই একটি ছেলে বলে একদমই না, আমি জানি সে মারা যায়নি, বরং আপনি ওনাকে মেরে ফেলেছেন। ভায়োলেট বলে তুমি ঠিক বলেছ, আমি তাকে মেরে ফেলেছি, আর এর পরের বার তুমি মরবে। তখন কিছু ছেলে ওই ছেলেটাকে ধরে নিয়ে যায়, যা দেখে ভ্যানিসা রেগে বলে এটা হাস্যকর, আপনি আগের হেডমাস্টারকে মেরে ফেলেছেন, কেন ওকে এইভাবে আপনারা শাস্তি দিচ্ছেন, শাস্তি তো আপনার পাওয়া উচিত ছিল, আর আপনি যতই লুকানোর চেষ্টা করুন না কেন স্কুলের সবাই জানে যে আপনি তাকে মেরে ফেলেছেন। ভায়োলেট তখন ওকেও শাস্তি দিতে বলে। কিছু স্টুডেন্ট ভ্যানিসাকে ধরতে আসলে জেন চিৎকার করে বলে কেউ ওকে স্পর্শ করলে তোমাদেরকে পস্তাতে হবে। ভ্যানিসা কাউন্সিলর রুলস এর মধ্যে প্রোটেক্টেড। ম্যাডাম ভায়োলেট বলে তুমি আমাকে অপমান করছো মিস শন, ওকে এখনই শাস্তি দাও। জেন আবারও বলে ভ্যানিসাকে কেউ টাচ করলে তাকে সে ছাড়বে না। ভায়োলেট তখন জেনকে থামতে বলে। জেন বলে আমি কেন থামবো, আমি যা করেছি ঠিক করেছি। প্রথমত কাউকে শাস্তি দেওয়ার অধিকার আপনার নেই, কারণ একমাত্র সুপ্রিমো কাউকে শাস্তি দেওয়ার অধিকার রাখে। সুপ্রিমো তো এটা শুনে মনে মনে অনেক খুশি হয়ে যায়। জেন বলে দ্বিতীয়ত আপনি এখানে যেভাবে দাঁড়িয়ে আছেন এটা আমাদের জন্য অসম্মানজনক, তাই আমাদের থেকে আপনি কিভাবে সম্মান আশা করেন। আর তৃতীয়ত আমি সুপ্রিমো সেক্রেটারি, তাই আমার অবজেকশন করার অধিকার আছে। মিস ভায়োলেট রেগে এসকে বলে তোমার এই রুট সেক্রেটারিকে কন্ট্রোল করো, ওকে এখনই শাস্তি দাও। এস তখন হাততালি দিয়ে বলে ও যা বলেছে একদম ঠিক বলেছে, ওকে তো শাস্তি দেওয়ার বদলে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, কারণ আমি যতজন সেক্রেটারির সাথে কাজ করেছি তাদের মধ্যে সেই একমাত্র যে ভালোভাবে জানে যে আমি হেল ইউনিভার্সিটিতে একমাত্র আছি যে কিনা শাস্তি প্রদান করতে পারে। ফ্রান্সিসকো তখন সবাইকে থামিয়ে দেয় আর বলে আমরা একটি
বিশেষ ঘোষণা দেওয়ার জন্য এখানে সবাইকে ডেকেছি। আমাদের স্কুলে একটি বড় ইভেন্ট হবে, সপ্তাহব্যাপী চলবে। ম্যাডাম ভায়োলেট বলে, আর এটার নাম হলো ব্লাডি উইক, যেখানে পুরো সপ্তাহ হত্যা করা অ্যালাউ করা হবে, তাও যে কোনো সময়, শুধুমাত্র রাতে নয়, দিনেও এটা অ্যালাউ করা হবে। যা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। জেন বলে, যদি এটাই চূড়ান্ত হয়ে থাকে তাহলে আমরা ব্লাডি উইকের জন্য তৈরি থাকব। এই বলে ও চলে গেলে সব বন্ধুরা ওর পেছনে যায়। এরপর জেন ভ্যানিসাকে বলে, তুমি কেন এমনটা করলে? এতে তোমার ক্ষতি হতে পারত। তখন ভ্যানিসা জেনকে বলে, তাও তোর আগে শুধু অর্ধেকটাই দেখিয়েছি। জিরম বলে, তুমি অনেক সাহসী, আর এর জন্যই তো আমি আরো বেশি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। ভ্যানিসা বলে, ম্যাডাম সেক্রেটারি যদি আমাকে না বাঁচাতো তাহলে তো আমি প্রায় মরে যাচ্ছিলাম। ওরা জিজ্ঞেস করে জেন এই রুলস সম্পর্কে কিভাবে জানলো। ও বলে, আমি এসএসজির উপাধিতে এটা পড়েছিলাম। তখন জেনের ফ্রেন্ডরা জেনকে বলে, তুমি কেন আমাদের থেকে এটা লুকিয়েছ যে সেক্রেটারি হওয়ার কারণে তুমি কখনোই এখান থেকে বের হতে পারবে না, আর কেনই বা জেন এই রিস্ক নিতে গেল। জেন তখন ওদেরকে বলে, আমি আগে তোমাদের এখান থেকে বের করতে চাই, আর তোমাদের জন্য আমি সবকিছুই করতে পারি। ম্যাট বলে, তুমি কিভাবে ভাবলে যে আমরা তোমাকে এখানে রেখেই চলে যাব? জিরম বলে, তাছাড়াও আমরা ডক্টর কুইজন আর তার সিক্রেট ফর্মুলার ব্যাপারেও সবকিছু জানি। তখন ভ্যানিসা বলে, যদি আমরা এখান থেকে চলে যাই তাহলে সবাই একসাথেই যাব, আর যদি মরতে হয় তাহলে এখানে একসাথেই মরবো। এর পরের সিনে আমরা জেনকে বাইরে দেখি। তখন একটি মেয়ে ওকে রাক্ষস বলে, আর বলে, আমরা ভেবেছিলাম তুমি সামান্থার মতো আমাদেরকে সাহায্য করবে। জেন বলে, কে সামান্থা? কেন সবাই আমাকে সামান্থা বলছে? আমি শুধু একজন সামান্য সেক্রেটারি, আমি কিভাবে তোমাদের সাহায্য করব? মেয়েটি বলে, প্লিজ আমাকে সাহায্য করো, কারণ ওরা আমাকে যেসব ইনজেকশন দিয়েছে এগুলোর জন্য আমি বেশিক্ষণ বাঁচব না। তখন জেন দেখে মেয়েটির শরীরের অবস্থা অনেক ভয়াবহ। মেয়েটি বলে, ওরা আমাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে, ওরা একটি সিরাম বানানোর কাজে আমার উপর এক্সপেরিমেন্ট করেছে। জেন বলে, ওরা কি তোমাকে ওই ল্যাবে নিয়ে গিয়েছিল? ওই ল্যাবটা আসলে কোথায়? মেয়েটা জেনকে বলতে চায় না। জেন বলে, তুমি ভয় পেও না, তুমি যদি না বলো ওই ল্যাবটা কোথায় তাহলে আমি তোমাকে কিভাবে সাহায্য করব। কিন্তু মেয়েটা ওকে কিছুই বলে না, আর বলে, তুমি আমাকে সাহায্য করবে কিনা বলো। জেন তখন অবাক হয়ে বলে, আমাদেরকে মানে? মেয়েটি তখন ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। জেন তখন ওকে ডাকতে থাকে, কিন্তু মেয়েটি ওর কোনো কথাই শোনে না। ও বুঝতে পারে অনেকজনকেই ওই রিসার্চে ব্যবহার করা হচ্ছে। তখনই নিকি এসে বলে, তোমাকে আমি ওয়ার্নিং করেছিলাম, স্যার অ্যালভারেজ থেকে দূরে থাকো। জেন বলে, তুমি কেন এত মাথা ঘামাচ্ছ? নিকি বলে, কারণ তুমি একটা বোকা। কিন্তু জেন ওর কোনো কথায় পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর জেন ক্যাফেটেরিয়া পরিষ্কার করছিল। সুপ্রিমো এসে ওর সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু জেন কোনো কারণে অনেক রেগেছিল। জেন এস এর সাথে কোনো কথাই বলে না। এস জিজ্ঞেস করে, তোমার সমস্যা কি? ও বলে, আমার কোনো সমস্যা নেই, আমি শুধু ক্লান্ত। তুমি কি আমাকে একা ছাড়তে পারবে? তুমি প্লিজ আমাকে একা ছেড়ে দাও, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে রেস্ট করতে চাই। এস তখন ওকে কাজে সাহায্য করতে চাইলে জেন ওকে তা করতে দেয় না। তখন একটি গ্লাস নিতে গেলে এস ওর হাতের ওপর হাত রাখে। জেন তখন অবাক হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে। এরপর জেন মনে মনে ভাবে, এস কেন আমাকে সাহায্য করছে? ও তো নিজেই আমাকে শাস্তি দিয়েছে। এদিকে এস এর গরম লাগছিল, তাই ও নিজের শার্টের টাই আর বোতাম খুলে ফেলে। জেন তখন ওকে বলে, আমাকে ভালোভাবে কাজ করতে দাও, আর তা না হলে সবাই বলবে আমি তোমাকে সম্মান করি না। এস বলে, লোকের কথায় তোমার কিছু আসে যায়? জেন বলে, না, কিন্তু আমি বিপদে পড়তে চাই না। এস বলে, তুমি বিপদে পড়বে না, তুমি শুধু আমাকে কথা দাও যে তুমি আর কখনোই বেপরোয়া হয়ে চলবে না। জেন ওর কথার কোনো উত্তর দেয় না। এস বলে, এটা এসএসজি প্রেসিডেন্টের অর্ডার যে এখন থেকে তোমাকে আমি কোনো প্রশ্ন করলে তোমাকে সাথে সাথে উত্তর দিতে হবে। জেন বলে, ঠিক আছে। এরপর এস ওকে একটা গিফট দেয়। জেনের তখন অনেক মাথা ঘুরছিল। ও পড়ে যেতে লাগলে এস ওকে ধরে ফেলে, আর ওকে বলে, এত তাড়াহুড়ো কেন করছো? একটা থ্যাংক ইউ তো বলতে পারো। জেন তখন ওকে থ্যাংক ইউ বলে, আর জেন এস কে ব্লাডি নাইট শুরু হওয়ার আগেই চলে যেতে বলে। এস তখন ওকে বলে, তুমি কি আমাকে নিয়ে চিন্তা করছো? জেন তখন বলে, এরকমের কিছুই না, আমি তো এমনিই বলেছি, আমি তোমাকে নিয়ে একটুও চিন্তিত নই, তুমি মরে গেলেও আমার কিছু যায় আসে না। এস বলে, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখতে পারবো। আরও জেনকে বলে, তুমি সাবধানে থেকো। জেন এটা শুনে তো জেন অনেক শকড হয়ে যায়, কারণ
এস আজকে প্রথমবারের মতো ওকে ওর নাম ধরে ডাকলো। এস তো সবসময় ওকে মিশন বলে ডাকে। এতে জেন অনেক খুশি হয়ে যায় আর ও তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। আর এস তো লজ্জায় লাল হয়ে যায় আর ও এখানে একা দাঁড়িয়ে বোকার মতো হাসতে থাকে। এরপর জেন হোস্টেলে এসে দেখে সবাই ডিনার করতে বসে গেছে। আগামী কাল থেকে ব্লাডি উইক শুরু হবে, তাই জেন মজা করে বলে এটাই কি আমাদের শেষ খাওয়া কিনা কে জানে। ভ্যানিসা বলে এইসব বলো না প্লিজ। মিয়া বলে আজকে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে। জেন তখন ওকে বলে সুপ্রিমো আজকে আমাকে পরিষ্কার করতে সাহায্য করেছে। যা শুনে ওরা সুপ্রিমো আর জেনকে নিয়ে মজা করতে থাকে। এতে জেন বলে এরকমের কিছুই না, আমরা তো ফ্রেন্ডও নই, লাভার কিভাবে হব। আর এইসব কিছু শুনে ম্যাট প্রচন্ড রেগে যায় আর খাবারের প্লেটটা আওয়াজ করে রাখে। সবাই ওর দিকে তাকিয়ে থাকে। ম্যাট জেনকে বলে তুমি এস এর কাছ থেকে দূরে থেকো। জেন জিজ্ঞেস করে কেন। ম্যাট রেগে ওখান থেকে উঠে চলে যায়। জেন বুঝতে পারে না ও এমন কেন করছে। ভ্যানিসা তখন জেনকে বলে ও হয়তো অনেক জেলাস ফিল করছে, কারণ হতে পারে ও তোমাকে ভালোবেসে ফেলেছে। তবে ওকে নিয়ে তুমি এত ভেবো না, তুমি তোমার মতোই থাকো। এরপর ম্যাট এসে বলে আমি তোমাদের সবার জন্য অস্ত্র জোগাড় করেছি। ওরা গিয়ে সেগুলো দেখতে পায়। জেন বলে এসব দিয়ে আমরা কি করব? এগুলো কি ব্লাডি নাইটের জন্য? মিয়া বলে না, ব্লাডি উইকের জন্য। আমরা এগুলো আত্মরক্ষার জন্য ব্যাগের মধ্যে রাখতে চাই। আমাদের কাছে আর কোনো উপায় নেই, কারণ এক সপ্তাহ আমাদেরকে মৃত্যুর সাথে লড়াই করতে হবে, তাই আত্মরক্ষার জন্য হলেও এটা করতে হবে। জেন বলে কিন্তু আমি এটা করতে চাই না। ওরা সবাই একে একে অস্ত্র হাতে তুলে নেয়। পরের দিন সকালবেলাতেই দুটো মেয়ে তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে লড়াই করতে শুরু করে দেয়। ওদের লড়াই এত সিরিয়াস হয়ে যায় যে ওরা ছুরি দিয়ে মারামারি করে। এসব দেখতে পেয়ে জেন ওদেরকে থামানোর জন্য যেতে চায়, কিন্তু ওর ফ্রেন্ডরা ওকে যেতে দিচ্ছিল না। ম্যাট তখন জেনকে বলে আমরা এভাবে কয়জনকে বাঁচাবো? এটা তো হতেই থাকবে। জেন বলতে থাকে আমি কোনোভাবেই কাউকে এভাবে মারা যেতে দেখতে পারি না। এই বলে ও সেখান থেকে চলে যায়। কিন্তু এদিকে একটি মেয়ে আরেকটি মেয়েকে মেরে ফেলে। রাতে জেন ছুরিটা হাতে নিয়ে দেখছিল, যেটা ম্যাট ওকে দিয়েছিল। তখনও এস এর দেওয়া গিফটটা খুললে দেখতে পায় এসও ওকে একটি ছুরি গিফট করেছে। এটা দেখে ও অনেক বেশি কষ্ট পায়। এদিকে বাইরে ভয়াবহ অবস্থা চলছিল, একজন আরেকজনকে মেরে ফেলছিল। জেন অনেক হতাশ হয়ে যায় যে হয়তো এই জাহান্নাম থেকে ওরা কখনোই বের হতে পারবে না আর কাউকেই বের করতে পারবে না। পরের দিন জেন আবারও ওই মেয়েটাকে খুঁজে বের করে আর হিডেন লাইব্রেরিটা কোথায় সেটা বলতে বলে। মেয়েটা ওকে ওর সাথে করে নিয়ে যায় আরো বলতে যাচ্ছিল যে লাইব্রেরিটা কোথায়। তখনই কেউ পেছন থেকে এসে ওকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে, যা দেখে জেন চিৎকার করতে থাকে। ও দেখে এটা নিকি। জেন চিৎকার করে জিজ্ঞেস করতে থাকে ও এরকমেরটা কেন করলো। নিকি বলে মেয়েটা এমনিতেই মারা যেত, আমি শুধু ওর কষ্ট থেকে ওকে মুক্তি দিয়েছি আর আমি তোমাকে সহ বাকিদেরকে বাঁচানোর চেষ্টা করছি। স্যার অ্যালভারেজ থেকে দূরে থেকো। জেন রেগে ওকে ঘুষি মারতে যায়, কিন্তু নিকি ওর হাত ধরে ফেলে আর বলে তুমি আমার সাথে পারবে না, তাই লড়াই করতে এসো না। এই বলে ও চলে যায়। জেনের তখন প্রচন্ড রাগ হয়। ও ওয়াশরুমে এসে হাত ধুচ্ছিল আর নিকির ওই সব কথাগুলো ভাবছিল আর এসব কিছু ভেবে ভেবে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এরপরে ও ক্লাসে আসলে দেখে একজন টিচার তার স্টুডেন্টকে অনেক বকা দিচ্ছে আর এই স্টুডেন্টের সাথে ওই টিচারের অনেক ভালো সম্পর্ক ছিল। মেয়েটা তখন রেগে টিচারকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে আর ওনাকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে, যা দেখে জেন একদম অসহায় হয়ে যায় আর হোস্টেলে ফিরে এসে বসে ভাবে যে আমি জানতাম যে ব্লাডি উইকে অনেক খারাপ কিছু ঘটবে, তবে এতটা খারাপ হবে জানতাম না আর আমি এই সব কিছু সহ্য করতে পারছি না। এই বলে ও পাগলের মতো চিৎকার করছিল আর জেন একদম হতাশ হয়ে যায়। ও ধীরে ধীরে আশা হারাতে থাকে যে ওরা আর হেল ইউনিভার্সিটি থেকে জীবিত ফিরে বের হতে পারবে না, কিন্তু একমাত্র ওর বন্ধুরাই আছে যাদের দেখে ও শান্তি পায়। জেন তখন ওর ফ্রেন্ডদের বাই বলে ওখান থেকে চলে আসে। এরপর ও এসের সাথে ছিল আর মনে মনে বলছিল ওর প্রতি আমার রাগ করা উচিত, কারণ ও ব্লাডি উইক থামানোর জন্য কিছুই করেনি, কিন্তু তারপরেও আমি ওর ওপর ইমপ্রেস, কারণ ও অনেক সাহসী। ও আমার পাশে দাঁড়িয়েছিল আর এখন ওকে কেন জানি আমার অন্যরকম মনে হয়। এস কি আমাকে ওর বন্ধু ভাবতে শুরু করেছে? কিন্তু তখনই সামনে একটি ছেলেকে জেন মরে যেতে দেখতে পায়। এস ওকে সেটা রিপোর্টে লিখতে বলে। জেন বলে কেন লিখবো, ও তো এখনো জীবিত আছে। এস তখন ওকে বলে তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? জেন বলে আমি ওকে বাঁচাতাম। এতে এস ওকে বলে ধরো আমরা ওকে হেল্প করলাম আর ও বেঁচেও গেল, কিন্তু এরপর কি হবে? ওর শত্রুরা কি ওকে বাঁচতে দিবে? সে তো এখান থেকে বেরো হতে পারবে না, আমরা সবাইকেই বাঁচাতে পারবো না। মিশন জেন বলে এই
একই কথাটা ম্যাটও বলেছে। এরই মধ্যে ছেলেটাও মারা যায় আর জেন ওর নামের পাশে ক্রস চিহ্ন দিয়ে দেয়। এরপর সেখানে একটি মেয়ে আসে, মেয়েটার নাম অ্যাঞ্জেলিনা। এস ওকে কাজ দিয়েছিল, অ্যাঞ্জেলিনা ওটাই ফিরিয়ে দিতে এসেছে। এস ওটা দেখতে যায় আর অ্যাঞ্জেলিনার অনেকটা কাছে চলে যায়। এটা দেখে জেন তো অনেক জেলাস ফিল করছিল। জেন বলতে থাকে আমি এটা চেক করতে পারবো। এস বলে তুমি এখান থেকে যেতে পারো। ও ফাইলটা ধরে টানতে থাকে আর বলে বললাম তো আমি চেক করতে পারবো। এস বলে আমি আর অ্যাঞ্জেলিনা এটা সামলাতে পারবো। এ কথা শুনে জেন আরো বেশি জেলাস ফিল করতে থাকে, কারণ এস অ্যাঞ্জেলিনার প্রথম নাম ধরে ডেকেছে কিন্তু ওকে সব সময় মিস শন বলে ডাকে। এস বলে তুমি যাও, ম্যাট হয়তো তোমাকে খুঁজছে। মানে এস ওকে জ্বালানোর জন্যই এসব কিছু করছিল। জেন বলে অবশ্যই। এই বলে ও রাগ করে ওখান থেকে চলে যায়। জেন ওর বন্ধুদের কাছে যাচ্ছিল, তখনই একটি ছেলে ওর গলায় ছুরি ধরে। এতে জেন চিৎকার করে সাহায্য চাইতে থাকে। তখনই সেখানে এস চলে আসে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এস জেনকে কোনো সাহায্যই করে না আর ওখান থেকে চলে যায়। এটা দেখে জেন মনে মনে বলে আমি তো ভুলে গিয়েছিলাম যে ওদের কাছে অন্যের জীবনের কোনো মূল্যই নেই। জেনের ফ্রেন্ডরা ওকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ওদেরকেও সবাই আটকে রাখে। জেন তখন নিজেই ছেলেটাকে মেরে ওর হাত ভেঙে দেয় আর ছুরিটা ছেলের গলায় ধরে, কিন্তু জেন ওকে ছেড়ে দেয় আর ছুরিটাও ফেলে দেয়। জেনের গলায় একটু আঘাত লেগেছিল, তাই ওর ফ্রেন্ডরা ওকে মেডিকেল রুমে নিয়ে আসে আর ওকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছিল। ও বলে আমিও জানি না, মনে হচ্ছিল কেউ আমাকে বশ করে ফেলেছে। জিরম বলে তোমাকে তখন অন্যরকম লাগছিল, রাক্ষস হয়ে গেছো। তখন ওখানকার একজন ডক্টর ওকে দেখে আর এখান থেকে চলে যায়। জেন বলে এটাকে। ওরা বলে ডক্টর রজন, সে এখানকার ডাক্তার। জেন বলে কিন্তু আগে তো আমি কখনোই ওনাকে এখানে দেখিনি। এরপর রাতের বেলায় আবারও সবাই লড়াই করছিল। জেন তখন দাঁড়িয়ে সেদিনের কথা ভাবে যেদিন দেব বাইরে গিয়েছিল। জেন তখন ওদের রুমে গিয়ে দেখে সেখানে কেউই নেই। ও তখন ভাবে যদি ওরা রুমে না থাকে এর মানে কি ওরা বাইরে গিয়ে অন্যদের মতো লড়াই করছে। তখনই ওখানে ভ্যানেসা চলে আসে। জেন ওকে জিজ্ঞেস করে আসলে কি চলছে, ওরা সবাই কোথায় গেছে। ভ্যানেসা বলে আমি প্রায় রাতে জেগে দেখি ছেলেরা কেউ নেই, আমি জানি না ওরা কোথায় যায়, কিন্তু ওরা ব্লাডি নাইটের সময় কোথাও একটা চলে যায়। জেন ওদেরকে খুঁজতে যেতে চায় কিন্তু ভ্যানিসা ওকে আটকায় আর বলে শুধুমাত্র আমরা দুজনেই এখানে আছি আর আমার এখানে একা থাকতে ভয় করছে, তাই প্লিজ তুমি আমার সাথে থাকো। সকালে জিরোমের চিৎকার শুনে জেন দৌড়ে বাইরে চলে আসে আর তখনই সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করে। ওরা সবাই ওর জন্য বার্থডে পার্টি রেখেছিল। জেন এসব দেখে অনেক খুশি হয়ে যায়। ম্যাট তখন জেনের কাছে গিয়ে ওকে বার্থডে উইশ করে আর হঠাৎ করেই ও জেনের গালে একটি কিস করে দেয়। সবাই এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর জেন ক্যান্ডেল নিভায় আর সবাই একসাথে খাবার খেতে বসে যায়। জেন এইসবে অনেক বেশি খুশি ছিল, তাই এস এর অফিসে বসেও ও মুচকি মুচকি হাসছিল, যা দেখে এস অবাক হয়ে যায়। কিন্তু ও জেনকে কিছুই বলতে পারছিল না, কারণ বাকিরাও এখানে ছিল। এস তখন ওর কাছে এসে ওকে জিজ্ঞেস করে তুমি হাসছো কেন আর তুমি এত খুশি কেন। জেন বলে এটা তোমার জানতে হবে কেন। এস তখন অনিলকে জিজ্ঞেস করে আজকে কি কোনো স্পেশাল দিন। অনিল বলে এটা তো মিস সেক্রেটারি ভালো বলতে পারবে। জেন তখন ওদেরকে বলে আজকে কোনো স্পেশাল দিন নয়। এস তখন কিছু একটা ভেবে সবাইকে বাইরে চলে যেতে বলে। জেনও তখন চলে যাচ্ছিল। এস ওকে আটকায় আর জিজ্ঞেস করে তুমি আজকে এত খুশি কেন, কেন তুমি এভাবে হাসছো। জেন বলে কেন আমি কি হাসতে পারি না, এটাও কি অ্যালাউ নয়। আর জেন এসকে বলে আমার মনে হয় তোমার এসব ছোটখাটো ব্যাপার নিয়ে সময় নষ্ট করা উচিত নয়, বরং ব্লাডি উইকে তোমার ফোকাস করা উচিত। এস বলে ঠিক আছে চলে যাও। এরপরও ভাবতে থাকে এস কেন ওকে নিয়ে এত চিন্তা করছে। এসের তো নিজের কাজ নিয়ে থাকা উচিত। কালকে তো ও আমাকে সাহায্যও করেনি যখন কেউ আমাকে মেরে ফেলতে যাচ্ছিল, আর এখন এসেছে এটা জানতে যে আমি এত খুশি কেন। তখনই সেখানে অ্যাঞ্জেলিনা চলে আসে আর বলে এস ঠিকই বলেছে, তুমি অনেক বেশি সাহসী। গতকাল আমি তোমাকে ফাইট করতে দেখেছিলাম, তবে একটা কথা জেনে রাখো এস তোমাকে অনেক বিশ্বাস করে। আমি বুঝতে পেরেছিলাম এস তোমাকে সাহায্য করতে চাইছিল, কিন্তু ও নিজেকে আটকে রেখেছিল। হয়তো ওর কাছে এটা করার কোনো কারণ আছে। জেন তখন ভাবতে থাকে আমি কি এসকে ভুল বুঝেছি। এরপর ওর ফ্রেন্ডের সাথে ছিল, ওরা এখানে মজা করছিল। তখনই সেখানে এস চলে আসে আর বলে আমি আমার সেক্রেটারিকে নিতে এসেছি, ওকে আমার দরকার। ম্যাট বলে তুমি কি ওকে ছাড়া কোনো কাজ করতে পারো না। জেন ওদের থেকে বিদায় নিয়ে চলে যায় আর এসকে জিজ্ঞেস করে তোমার এখন কি চাই, এখন তো আর কোনো কাজ নেই। এস তখন ওকে বলে তুমি আমাকে এটা বলবে কিনা বলো। জেন এটা শুনে অবাক হয় যে এস এখনো জানার চেষ্টা করছে কেন ও আজকে এত খুশি। এস তখন ওকে বলে তুমি আমাকে কষ্টে রেখে কি সত্যি অনেক মজা পাও। আমি জানতাম তোমার হাসির পেছনে কোনো কারণ আছে, আর এটা ভাবতে ভাবতেই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। জেন অবাক হয়ে বলে কি। এস তখন ওকে চুপ করিয়ে বলে হ্যাপি বার্থডে
জেন। একথা শুনে জেন তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর মনে মনে বলে, আমি সবসময় ভেবেছিলাম ও আমাকে ইগনোর করেছে, ও হয়তো আমার কোনো কেয়ারই করে না, কিন্তু ওর মুখ থেকে এই 3টি শব্দ শোনার পর আমার ভুল ধারণা ভেঙে গেছে। আর তখনই ফ্রান্সিসকো অ্যানাউন্স করে বলে, তোমাদের কাছে কি ব্লাডি উইক বোরিং লাগছে? তো চলো ব্লাডি উইককে আরো মজাদার বানানো যাক একটি গেমের মাধ্যমে। তোমরা সবাই তোমাদের লকার চেক করো, যেখানে কাগজ আছে সেখানে ওই ব্যক্তিদের নাম লেখা থাকবে যাদেরকে তোমাদের হত্যা করতে হবে। সময় শেষ হওয়ার আগেই তোমাদেরকে এটা শেষ করতে হবে, কিন্তু যদি লকারে কারো নাম না পাওয়া যায় এর মানে হলো তোমাদেরকে মেরে ফেলার জন্য বেছে নেওয়া হয়েছে। এসব শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। জেন এসকে জিজ্ঞেস করে, এ ব্যাপারে কি তুমি জানতে? এস বলে না। সবাই তখন লকার খুলতে শুরু করে। সেখানে ওরা অনেকেই নাম পায় আবার অনেকেই পায় না। জেনকে এস তাড়াতাড়ি লকার খুলতে বলে আর বলে, আমি তোমার সাথে আছি আর সবসময় থাকবো। জেন ওকে বিশ্বাস করতে পারছিল না, ও অনেক প্যানিক করতে থাকে। এস ওকে শান্ত করে বলে, লকারটা খুলো। জেন ভয়ে ভয়ে লকার খোলে আর ও দেখে যে ওর কাগজে তো কোনো নামই নেই। এটা দেখে ও অবাক হয়ে যায়, অর্থাৎ এখন জেনকেই মরতে হবে। এরপর রাতে জেন শুয়েছিল, তখন ওর মনে হতে থাকে বাইরে কেউ আছে, তাই ও ছুরি নিয়ে বাইরে বের হয়। এরপর ছেলেদের রুমে এসে দেখে এখানে কেউ নেই, যা দেখে জেন অবাক হয়ে যায়। ও তখন একটা কালো পোশাক পরে নেয় আর মনে মনে বলে, ওদেরকে ফলো করার কথা আমি ভেবেছিলাম আর এটাই আমার সুযোগ। আমি জানি বাইরে গেলে যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমাকে জানতেই হবে ওরা কি লুকাচ্ছে। জেন এরপর বাইরের দিকে যেতে থাকে। প্রথমে ওর অনেক ভয় লাগছিল, কিন্তু জেন অনেক সাহস করে বাইরে চলে আসে। ও সামনে কিছু ছেলেদেরকে দেখতে পায়, তাই ও তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। ওরা ব্ল্যাক গ্যাং এর মেম্বার ছিল। ওরা বলছিল যে একজন বাইরের লোক হয়ে সে হঠাৎ করেই সহনেতা হয়ে গেল, আমরা কি এটা এত সহজেই মেনে নিব? অন্য আরেকজন বলে, আমরা কি করতে পারি, বস ওকে পছন্দ করেছে, বস ওর মধ্যে নিশ্চয়ই কিছু দেখেছে। তখনই একজন বলে ওঠে, ওখান দিয়ে কিছু গেল মনে হয়। তখন অন্যজন বলে, ওটা একটা বিড়াল ছিল। ওরা বলে, যাই হোক, আমাদের সব সময় ডেভিল গড গ্যাং এর থেকে এক ধাপ এগিয়ে থাকতে হবে। একথা বলে ওরা ওখান থেকে চলে গেলে জেনও ওদের পিছু করতে থাকে। ওপরে গিয়েও ওরা কথা বলছিল আর জেন শুনছিল। তখন জেন ওই বিড়ালটাকে আবারও দেখতে পায়, তাই জেন ওটাকে কোলে তুলে নেয় আর ওটাকে চুপ থাকতে বলে। ওরা চলে গেলে জেন বিড়ালটাকে ছেড়ে দেয় আর বলে, তোমার জন্য তো আর একটু হলেই আমি মরে যাচ্ছিলাম, তুমি কি ওদের দেখে ভয় পাচ্ছিলে? বিড়ালটা ওখান থেকে চলে যায় আর তখনই এখানে একটি মেয়ে চলে আসে, যার হাতে একটি কালো মাস্ক ছিল। মেয়েটি জেনকে বলে, তুমি সব সত্যি দেখতে চাও তাই না, যে তোমার বন্ধুদের সাথে কি হচ্ছে? এই বলে মেয়েটি একটি মাস্ক নিচে ফেলে দেয়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় আর আমরা ওই সময় চলে যাই যখন ফ্রান্সিসকো অ্যানাউন্স করেছিল যে ব্লাডি উইক ওদের কাছে বোরিং লাগছে কিনা। এস জেনকে সাহস দেয় আর জেন ওর লকার খুলে, কিন্তু সেখানে ও কোনো নাম পায় না। সেই দিন ব্লাডি নাইট শেষে জেন এসে দেখে ম্যাট ড্রিঙ্কস করে মাতাল হয়ে পড়ে আছে। জেন বলে, তুমি এটা কোথায় পেলে? ও বলে, পার্টির দিনে আমি এটা চুরি করেছিলাম। আমি ভেবেছিলাম আমরা এখান থেকে বের হওয়ার পর সবাই মিলে একসাথে ড্রিঙ্কস করব। জেন বলে, আমরা অলরেডি বিপদের মধ্যে আছি আর তুমি এখন মাতাল হয়ে আছো। ম্যাট বলে, তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ। জেন মনে মনে বলে, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। ও ম্যাটকে জিজ্ঞেস করে, তোমার টার্গেট কে? লকারে তুমি কার নাম পেয়েছো? ম্যাট বলে, এটা কোনো বিষয় না, এতে আমার কিছু যায় আসে না। ওরা আমার কুইন নয়, আমার একটা মাত্র কুইন আছে যাকে আমি চাই। ম্যাট জেনকে বলে, তুমি কি আমার কুইন হবে? জেন ওকে বলে, তুমি মাতাল হয়ে আছো, চলো আমার সাথে। কিন্তু ম্যাটের শরীরে অনেক ব্যথা। জেন দেখে ওর পুরো শরীরের মারধরের চিহ্ন। ম্যাট এটাকে ইগনোর করে। জেন ওকে ধরে নিয়ে যায় আর শুইয়ে দেয়। জেন বলে, আমি একটা গল্প জানি, আমার বড় বোন অ্যালিসন সবসময় আমাকে এই গল্পটা শোনাতো। তখন জেন ম্যাটকে সিন্ড্রেলার গল্পটা বলে। তখন ম্যাট ওকে বলে, গল্পটা ভালো ছিল, কিন্তু বাস্তবতা আলাদা, কারণ কিছু মানুষকে অনেক দিন ধরে চিনলেও তাদেরকে চেনা যায় না। নতুন কারোর সাথে দেখা হওয়ার পরই তারা প্রেমে পড়ে যায়। আমি ঠিক বলেছি তাই না জেন? জেন আর কিছু বলে না। ও ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ম্যাট ওর হাত ধরে ওকে বলে, জেন প্লিজ, তুমি আমাকে প্রমিস করো, যখন তুমি তোমার সেই মানুষের দেখা পাবে তাকে তুমি সারা জীবন ভালোবাসবে, নিজেকে আটকে রাখবে না। তুমি জানো তুমি কষ্ট পাবে, কিন্তু তবুও তাকে ভালোবাসো। জেন বলে, তুমি কেন এসব বলছো? ম্যাট বলে, কারণ আমি তোমাকে কষ্টে দেখতে পারবো না। এর উত্তরে জেন ওকে বলে, আমি তোমাকে কোনো কিছুর প্রমিস করতে পারবো না, কারণ হয়তো আমি এটা করতে পারলাম না। ম্যাট আর কিছু বলে না আর জেন ওকে গুড নাইট বলে চলে যায়। পরের দিন সকালে জেন আর জিরম একসাথে ছিল আর তখনই ওরা দেখে ভ্যানেসা লিয়ামের সাথে কথা বলছে। এটা দেখে জিরম জেলাস ফিল করছিল। তখন জেন ওকে জিজ্ঞেস করে, তোমার কাগজে কার নাম লেখা
ছিল। জিরম বলতে চায় না। ও বলে আমি তাকে চিনি না, আমি আসলে এটা কাউকেই বলতে চাই না। জেন জিজ্ঞেস করে তুমি কি ওকে মেরে ফেলতে পারবে? এর উত্তরে জিরম বলে কেন নয়, যদি আমার বেঁচে থাকার জন্য এটাই একমাত্র উপায় হয় তাহলে আমি পারবো। একথা শুনে জেন অবাক হয়ে যায়। তখন জিরম হেসে বলে আমি মজা করছিলাম। জেন বলে আমি জানি তুমি কাউকে কখনো মেরে ফেলতে পারবে না। ও বলে তুমি এতটা শিওর কিভাবে? আর তখনই ওরা সামনে মীরাকে দেখতে পায়, কিন্তু তখনই একটি মেয়ে দৌড়ে এসে মীরাকে মারার চেষ্টা করতে থাকে। ওরা দৌড়ে চলে যায় মীরার কাছে। তখন মীরা উল্টো মেয়েটাকে মেরে ফেলতে যাচ্ছিল। ওরা দুজন এসে ওকে আটকায়। মেয়েটা তখনও ওকে মারার চেষ্টা করছিল। এটাতে মীরার অনেক আঘাত লাগে। মীরা তখন জেনকে ছাড়িয়ে দিয়ে ছুরিটা নিয়ে মেয়েটাকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। এটা দেখে তো সবাই শকড হয়ে যায়। মিয়া নিজেও বুঝতে পারে না ও কি করে ফেলেছে। ও ওখানে পড়ে যায়। ওর অনেক আঘাত লেগেছিল। ওর আঘাত দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল। মিয়া বলতে থাকে মেয়েটি মারা গেছে। জেন বলতে থাকে মিয়া তুমি শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করেছো, তুমি কোনো ভুল করনি। ওরা তাড়াতাড়ি করে মীরাকে স্কুলের মেডিকেল রুমে নিয়ে আসে, কিন্তু এখানে এসে দেখে মেডিকেল রুম বন্ধ। জেন তখন নার্সকে ডাকে। নার্স বলে তোমরা এখানে কি করছো? জেন বলে আপনি দেখতে পারছেন না? নার্স বলে কিন্তু আজকে তো মেডিকেল রুম বন্ধ, ব্লাডি উইকে বন্ধ থাকবে। জেন বলে এটা ইমার্জেন্সি, তাই তাড়াতাড়ি দরজা খুলুন প্লিজ, আমাদেরকে সাহায্য করুন। নার্স বলে সরি, এটা ম্যাডাম ভায়োলেটের অর্ডার। জেন চিৎকার করে দরজা খুলতে বলে। ওরা সবাই মিয়ার জন্য কান্না করছিল। ওরা রিকোয়েস্ট করছিল দরজা খুলতে। জেন তখন বলে তোমরা মীরার খেয়াল রাখো, আমি অন্য কোথাও সাহায্যের জন্য যাচ্ছি। এই বলে ও এস এর অফিসে চলে আসে। এস ওকে দেখে বলে আমি তোমাকেই খুঁজছিলাম। আর তখন জেন এস এর হাত ধরে বলে মীরার প্রচন্ড ব্লিডিং হচ্ছে। জেন কান্না করে এসকে বলে প্লিজ ক্লিনিকের দরজাটা এখনই খুলতে বলো, আমরা ঢুকতে পারছি না। আমরা যদি ওকে সাহায্য না করি তাহলে ও মারা যাবে। এস ওর এসব কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু ও বলে আমার এসবের জন্য একদমই সময় নেই, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। জেন কান্না করে বলছিল প্লিজ আমাকে সাহায্য করো। এস ওর হাত ছাড়িয়ে দিয়ে বলে। জেন নিজের ছুরি বের করে এস এর গলায় ধরে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। এস ওর দিকে তাকিয়ে থাকে। জেন তখন চিৎকার করে বলে এখনই ক্লিনিক খুলতে বলো। এস বলে তুমি 1 নম্বর রুলস ভেঙে ফেলেছো। তখনই মিস কাত এই ছুরিটা দেখে বলে তুমি এই ছুরিটা কোথায় পেলে? সে আরো কিছু বলতেই যাবে, কিন্তু এস ওনাকে থামিয়ে দেয়। এস তখন জেনকে বলে তুমি এসব ঠিক করছো না মিশন, আমি তোমার জায়গায় থাকলে এই সাহসটা অন্য কোথাও দেখাতাম, তুচ্ছ কারণে এসব করতাম না। জেন বলে আমার কাছে তর্ক করার সময় নেই, প্লিজ ক্লিনিক ওপেন করে দাও। এস তখন ওকে বলে আমি ম্যাডাম ভায়োলেটের অর্ডার অগ্রাহ্য করতে পারি না, কিন্তু তোমার বন্ধুর ক্ষেত্রে আমি কিছুটা ব্যতিক্রম করতে পারি, কিন্তু এটা ফ্রিতে পাওয়া যাবে না, এর জন্য তোমাকে মূল্য চোকাতে হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে। জেন বলে আমি কোনো পরিণতিকেই ভয় পাই না, জাস্ট ক্লিনিকের দরজাটা খুলে দাও। এস বলে তুমি কি শিওর? জেন বলে হ্যাঁ, কারণ মিয়া থাকলে এটাই করতো। এস বলে ঠিক আছে, আমি তোমার সাথে যাব, কিন্তু এই ছুরিটা তোমার কাছে রেখে দাও, আমার থেকে তোমার এটার বেশি প্রয়োজন, স্পেশালি এইমাত্র তুমি যেটা করলে। এরপর এস গিয়ে নার্সকে দরজা খুলতে বলে। নার্স দরজা খুলে দেয় আর মিয়ার চিকিৎসা শুরু হয়। এদিকে বাইরে ব্ল্যাক গ্যাং আর ডেভিল গ্যাং এর মধ্যে এক প্রকার যুদ্ধ বেঁধে গেছে, আর একজন আরেকজনকে নৃশংসভাবে হত্যা করছে। এদিকে জেন এসকে বলে আমাকে শাস্তি দাও, কিন্তু আমার বন্ধুদেরকে এসবের সাথে জড়াবে না প্লিজ। এস বলে তুমি সব সময় এমন করো কেন, এত বেখেয়ালি কেন তুমি? জেন চলে যাচ্ছিল। এস টেনে ধরে ওকে বলে আমাকে এইসবে টেনে আনার কি তোমার অভ্যাস হয়ে গেছে? জেন তখন এসকে বলে আমাকে শুধু শাস্তিটা বলো, আমাকে কি 2 মাস ক্যাফেটেরিয়া পরিষ্কার করতে হবে নাকি পুরো ক্যাম্পাস পরিষ্কার করতে হবে? এস তখন বলে না, এর শাস্তি হলো মৃত্যু। এটা শুনে জেন পাগলের মতো হাসে। এস বলে কিন্তু আমি তোমাকে শনিবার পর্যন্ত সময় দিচ্ছি মুক্তভাবে বাঁচার জন্য, এখন তোমার যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু শনিবার রাতে তোমাকে এখানে অবশ্যই ফিরে আসতে হবে। হেল ইউনিভার্সিটি রুলস এর মধ্যে চলে, আমাদেরকে রুলস মানতেই হবে। তুমি সুপ্রিমোকে মেরে ফেলার সাহস দেখিয়েছো, তাই মৃত্যুই হলো তোমার ভুলের শাস্তি। আই এম সরি জেন, আমি আশা করি ও তোমার এই ত্যাগের যোগ্য ছিল। জেন বলে অবশ্যই যোগ্য ছিল, কারণ এটা মিয়ার জীবন, কিন্তু প্লিজ আমাকে একটা সাহায্য করো, তুমি প্লিজ এইসব কাউকে জানাবে না, আমি সিক্রেট ভাবে মারা যেতে চাই, আমার বন্ধুরা যেন কোনোভাবেই না জানে। এস বলে ঠিক আছে, এটাই ডিল, শনিবার রাতে চলে এসো। এই বলে ও ওখান থেকে চলে যায়। জেনের কাছে আর কিছুই করার নেই, আর এখান থেকে সিন আবারও বর্তমানে শিফট হয়। যে মেয়েটা ওকে একটা মাস্ক দেয় সেটা ও মুখে লাগিয়ে নেয়। এরপর ও মেয়েটার সাথে একটি জায়গায় চলে আসে। এখানে ব্ল্যাক গ্যাং এর সবাই ছিল। গার্ড ওকে থামিয়ে দিলে মেয়েটা বলে এই ছেলেটা আমার সাথে এসেছে। এখানে ওই লাল চুলওয়ালা ছেলে মানে লুকও ছিল। লুক জেনকে বারবার সন্দেহ করছিল। এরপর ওরা সবাই এখানে
সেখানে একত্রিত হয়। এরপর মেয়েটি গিয়ে ওদের গ্যাং লিডার মানে নাজেরকে কিস করে। তখন ও মাস্ক খুললেই দেখতে পাই যে এটা আর অন্য কেউ নয় বরং নিকি ছিল, মানে নিকি নাজেরের গার্লফ্রেন্ড। এরপর নাজের ভাষণ দিতে শুরু করে যে আমাদের গ্যাংয়ে আমরা মাত্র 10 জন ছিলাম আর এখন আমরা অনেকজন। আমরা অনেক বছর যাবৎ চুপ ছিলাম। আমরা অনেক রাতে আমাদের মেম্বারকে মারা যেতে দেখেছি। এদিকে লুক বারবার জেনের দিকে তাকাচ্ছিল। নাজের বলে, কালকের দিন শুধুমাত্র আমাদের। আমরা কাল ফাইট করব না, বরং কাল আমরা এখান থেকে পালিয়ে যাব। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ। আমি তোমাদের সবাইকে এই জায়গা থেকে বের করব, তাই সবাই আমার ওপর বিশ্বাস রাখো। এই শুনে সবাই খুশিতে চিল্লাতে থাকে। নাজের ওদেরকে থামিয়ে বলে, কিন্তু আমি যেভাবে প্ল্যান করেছি সব সেভাবে এগিয়ে নিয়ে যেতে হলে আমি ছাড়াও আমার মতো একজন হেড দরকার, যে আমার মতোই কঠোর হতে পারবে, যে সবকিছু সামলিয়ে রাখতে পারবে। তাই আজ রাতে আমি তোমাদের একজনের সাথে পরিচয় করিয়ে দিব। সে আমাদের ব্ল্যাক গ্যাং এর সহনেতা হবে। তাই সবাই ম্যাথিউর জন্য হাততালি দাও। একথা শুনে তো জেন পুরো শকড হয়ে যায় যে এটাও কি শুনলো, ম্যাট ব্ল্যাক গ্যাং এর কোলিডার। তখনই ওখানে ম্যাট চলে আসে। জেনের তখনই মনে পড়ে যে ও ম্যাটকে কিছু ছেলেদের সাথে কথা বলতে দেখেছিল, এর মানে ওরা ব্ল্যাক গ্যাং এর মেম্বার ছিল। নাজের ম্যাটকে বসতে বলে। তখন নিকি একটা লোহা গরম করে আর নাজের সেটা দিয়ে ম্যাটের হাতে লিডারশিপের ট্যাটু বানিয়ে দেয়। ম্যাট তো ব্যথায় চিৎকার করতে থাকে আর জেন এসব দেখে অবাক হয়ে যায়। নিকি ওকে একটি মাস্ক আর নেকলেস পরিয়ে দেয়। এসব দেখে জেন এখান থেকে বাইরে চলে আসে। জেন মাস্ক খুলে রাগে কষ্টে প্রচন্ড চিৎকার করতে থাকে, কারণ যাকে ও সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল আজকে সেই মানুষটাই ওকে এভাবে ধোকা দিল। এদিকে আমরা দেখি জেনের পেছনে কেউ দাঁড়িয়েছিল। সে বলে, তুমি এত জোরে কেন চিৎকার করছো? আর জেন ওকে দেখতে পায়। আর এখানেই এই গল্পের পার্ট 1 শেষ হয়ে যায়।